আজকে আমরা যেটা করব সেটা কিন্তু অলরেডি প্রশ্ন আকারে দেওয়া রয়েছে এবং সেটা ভাগ হিসাবেও দেওয়া রয়েছে। কালকে আমরা করেছিলাম এই পোর্শনটা বেসিক্যালি, ঠিক আছে? আজকে আমাদের টার্গেট হচ্ছে বি। সি তে হ্যাঁ। অবশ্যই যেতে পারবো, আজকে সমস্যা হবে না। বি তে কি আছে প্রশ্নগুলো যদি একটু দেখে নিই আমরা। The sociological imagination enables us to grasp history and biography and the relationship between the two in a society. See Wright Mills. পুরো কোটেশন তুলে দিয়ে দিয়েছে। কোন বই থেকে কোটেশন তুলে দিয়েছে? এটা বইটার নাম হচ্ছে দ্য সোশিওলজিক্যাল ইমাজিনেশন। এই বইটা হচ্ছে সি রাইট মিলস এর একটা বইটার নামই দ্য সোশিওলজিক্যাল ইমাজিনেশন, সেই বইটার থেকে একটা কোটেশন দিয়েছে, ঠিক আছে? সেই বিষয়ে লিখতে আচ্ছা। হবে। Discuss the changing equations of discipline of sociology with other social sciences। তার মানে ডিরেক্টলি রিলেশন জিজ্ঞাসা করছে বা কোথাও না কোথাও চেঞ্জিং ইকুয়েশনস, মানে আগের যে রিলেশনটা ছিলই সোশিয়োলজির সাথে অন্যান্য সাবজেক্টের তো রিলেশন ছিলই, বাট এখানে কোথাও না কোথাও জিজ্ঞাসা করছে চেঞ্জিং ইকুয়েশনস। ওকে, যে কিছু কি চেঞ্জ হয়েছে, কোন কোন জায়গায় চেঞ্জ হয়েছে বা কেন। তার মানে কোন সাবজেক্টের সাথে কোন জায়গায় আরো বেশি সিমিলারিটি বেড়েছে বা ডিসিমিলারিটি বেড়েছে সেটা জিজ্ঞাসা করছে। চেঞ্জিং ইকুয়েশনস, 20 মার্কস। আগেরটাও ছিল 20 মার্কস। আচ্ছা, sociology is preeminently study of modern societies. ডিসকাস মডার্ন সোসাইটিকেই স্টাডি করে কিনা সেটার উত্তর আশা করি আমরা গতকাল পেয়ে গেছি। How is sociological approach to human actions different from that of psychological approach? এটা জাস্ট সোশিওলজি সাইকোলজির যে অ্যাজ আ ডিসিপ্লিন ডিফারেন্স সেটা জিজ্ঞাসা করেছে। এন্ড নেক্সট কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট সোশিওলজি এন্ড অ্যানথ্রোপোলজি। সোশিওলজি এন্ড অ্যানথ্রোপোলজি ডিফারেন্সটা জিজ্ঞাসা করেছে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের বি পোর্শনের প্রশ্ন। ওকে, আচ্ছা, এখানে কত কত নম্বরের প্রশ্ন আসে দেখলাম, সেই 10, 20। তার মানে দেখো আমরা কিন্তু এখন একটা নির্দিষ্ট চ্যাপ্টারের মধ্যেই রয়েছি। চ্যাপ্টারটার নাম হচ্ছে সোশিওলজি দ্য ডিসিপ্লিন। হুম। আমি মনে করতে পারছি না আমি তোমার সাথে সিলেবাসটা শেয়ার করেছিলাম কিনা। মানে আমি একটা সিলেবাস শেয়ার করি, যেখানেই লেখা ছিল যে সোশিওলজি দ্য ডিসিপ্লিন, তার আন্ডারে 3টে ভাগ। তো সেখানেই কিন্তু আমরা ডিসিপ্লিনের আন্ডারেই রয়েছি। তো ডিসিপ্লিনের আন্ডারেই এবিসি 3টে ভাগ। এ থেকে দেখি প্রতি বছরই 10 এসেছিল। বি থেকেও দেখতে পাচ্ছি যে মোটামুটি 20 নম্বর আসছে। তো একটা চ্যাপ্টার থেকেই মোটামুটি যদি আমরা 20, 30 বা এরপরে সি পোর্শনও রয়েছে সেখান থেকেও যদি 10 কমন পাই, তো 40 যদি আসে তো সেটা আমাদের কাছে অনেক, যদি আমরা চ্যাপ্টারটা ভালো করে রেডি করে নিতে পারি। এই কারণেই এই চ্যাপ্টারগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এই চ্যাপ্টারগুলো স্ট্যাটিক, এর সাথে কারেন্ট অ্যাফেয়ার্স যোগ করতে হয় না। এগুলো লেখার জন্য অনেক পরীক্ষার হলে বসে ভাবতে হয় না। এগুলো যদি আমরা রেডি করে যাই, পরীক্ষার হলে যেমন প্রশ্ন আসে দেখেই লিখে দিয়ে আসতে পারবো, অনেক বেশি মাথা চালাতে হয় না। এই জন্য এই চ্যাপ্টারগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, চলো তাহলে শুরু স্যার করা যাক। ওই বি পোর্শনের 2A, তারপরে হচ্ছে আবার এবিসি, এসিবি, ওটা বুঝতে পারলাম না কোশ্চেন প্যাটার্নটা কি কি আছে, মানে এই পোর্শনেরই তো কোশ্চেন? এগুলো স্ক্রিনশট নিয়ে নিয়ে বসানো, ঠিক আচ্ছা আছে? আচ্ছা এগুলো আচ্ছা। দেখো আলাদা আলাদা সালের, সাল দেখো, দু হাজার হুম তেরো হুম হুম, ওই দু জন্যই। হাজার আচ্ছা চোদ্দ আচ্ছা। 2016, 2017, 2018। তো হুম আলাদা আলাদা সালের প্রশ্ন, সেগুলো স্ক্রিনশট নিয়ে নিয়ে বসিয়েছি। আর তার হুম পাশে হুম। সাল দিয়ে দিয়েছি আর নাম্বার আছে, বুঝলে? নাম্বার, ওই নাম্বার ওকে। দেখতে হবে না। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। 1 সেকেন্ড। তাহলে আমরা আজকে শুরু করব দ্য সোশিওলজিক্যাল ইমাজিনেশন থেকে। সোশিওলজির যতগুলো কনসেপ্ট আছে তার মধ্যে সবচেয়ে ফেভারিট আমার কনসেপ্ট দ্য সোশিওলজিক্যাল ইমাজিনেশন। কি আছে এখানে? বলছে যে উই অ্যাজ হিউম্যান বিং, উই দ্য অর্ডিনারি পিপল, ঠিক আছে? আমরা সাধারণত মনে করি কি যে আহ, এটাই আমাদের জগৎ, ঠিক আছে? জগৎ বা রিয়াম, REALM, রিয়াম। হোয়াট ইজ আওয়ার রিয়াম? আমাদের জগৎটা হচ্ছে আহ আবদ্ধ। কিসের দ্বারা আবদ্ধ? সারাউন্ডেড বাই আওয়ার নেবার্স, ফ্যামিলি, জব, ফ্রেন্ডস। ব্যাস, এর মধ্যেই আমাদের পুরো জগৎটা। এর বাইরে যে কোনো জগৎ আছে এটা আমরা থাকলেও সেখানে আমরা ইন্টারেস্টেড নই। তো একটা সময়ের পর কোথাও না কোথাও আমরা মনে করি কি যে আমরা আবদ্ধ।
often feel that our private lives are a series of traps. Why is it so? Our awareness and activities are often bounded by our private orbits of living. Visions are limited to the close-up scenes of job, family, neighborhood. In other environment, we move indirectly and remain spectators. That means we are surrounded by our job, family, neighborhood. আমরা এমন একটা বাউন্ডারির মধ্যে বাস করি যে বাউন্ডারিটাকে আমরা আমাদের নিজেদের জগৎ বানিয়ে নিই এবং এর বাইরে যে কোনো জগৎ আছে, অবশ্যই জগৎ আছে। তোমার নেবার, তোমার জব, তোমার ফ্যামিলির বাইরে তো একটা জগৎ আছে। সেই জগতে কিন্তু আমরা কিভাবে মুভ করি দেখো, উই মুভ ইনডিরেক্টলি অ্যান্ড রিমেন স্পেকটেটার্স। মানে অ্যাজ সাচ আমাদের কিছু ভাবার, বলার বা সেখানে যে কোনো পার্টিসিপেশন, সেখানে কোনো অ্যাক্টিভিটি থাকে না, বিকজ ইউ আর ভেরি মাচ you are very much unaware বলবো না, inactive in that realm. যদি আমি তোমাকেই জিজ্ঞাসা করি, ঠিক আছে, যে তোমার জগৎটা কি, তোমার উত্তর কি হবে? Family, study, and seeking a job. এর বাইরের যদি কোনো একটা, এর বাইরেও তো জগৎ আছে, তো সেই জগতে তুমি কি ইনঅ্যাক্টিভ? ওকে, তো হিউম্যান বিইং একটা নির্দিষ্ট সময়ের পর মনে করে কি যে স্পেসিফিক এই জগৎটায় সে আবদ্ধ। দেখো সেকেন্ড, সরি থার্ড যেটা, সরি ফার্স্ট যে স্লাইড এটা লাইনটা রয়েছে, often feels that our private lives are a series of traps. এইবার এই যে আমি বলছি যে আমাদের জগৎটা আবদ্ধ, জগৎটা আবদ্ধ, ছবিটা দেখো, ছবিটা দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এটাকে বলা হয় হচ্ছে কূপমণ্ডক, ঠিক আছে? আমি ইংলিশ বইতেও কূপমণ্ডক কথাটাই দেখেছিলাম। মানে কি, যে কুয়োর ব্যাঙ। কি জিনিস? কুয়োর ব্যাঙ যারা কুয়োয় থাকে, কুয়ো মানে কি ছোট একটা জায়গা, তারা মনে করে যে এটাই তাদের পৃথিবী। এর বাইরে যে একটা জগৎ আছে তারা সেটা মানে না, বিশ্বাস করে না, বা বিশ্বাস করলেও তারা মনে করে যে এই কুয়োটা সেই বাইরের পৃথিবীর থেকেও, বাইরের সমুদ্রের থেকেও বেশি বড়। কেন এটা হয়? কারণ সে কুয়োতেই আহ সাবলীল, সে কুয়োতেই কমফোর্টেবল, তার মানে এটা তার কমফোর্ট জোন। এই কমফোর্ট জোনের বাইরে সে বেরোতে চায় না এবং মনে করে যে এটাই সবচেয়ে বড়, সমুদ্রের থেকেও কুয়োটা বড়। এটা হচ্ছে কুয়োর ব্যাঙ, ঠিক আছে? কূপমণ্ডক বলে সাধারণত এটাকে। ওকে, তাহলে বুঝতে পারছো যে সোশিওলজিক্যাল ইমাজিনেশন এই টার্মটা অনেক বড়। তুমি কি জানো আমাদের থিঙ্কিং এর উপর ইমাজিনেশন আসে না ইমাজিনেশনের উপর থিঙ্কিং আসে? মানে ইমাজিনেশনের উপর বেসড করে, হ্যাঁ রাইট, ইমাজিনেশনের উপর বেস করে আমাদের থিঙ্কিং আসে। তাহলে বুঝতেই পারছো যে এই ধরনের মানুষ যারা কূপমণ্ডক হিসাবে বসবাস করে তাদের ইমাজিনেশনটা কেমন হবে? অবশ্যই সেই কুয়ো দ্বারা ঘেরা, ঠিক আছে? তাদের ইমাজিনেশন কিন্তু সমুদ্রের মতো বড় হবে না, কুয়ো দ্বারা ঘেরা হবে। তাহলে সরি, ভেরি লিমিটেড। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে যে আমরা পড়ছি সোশিওলজিক্যাল ইমাজিনেশন। তো যদি ইমাজিনেশনটাকে আমাদের বড় করতে হয় তাহলে আমাদের কি কি করতে হবে, বা কাদের ইমাজিনেশন বড় থাকে, সোশিওলজিক্যাল ইমাজিনেশনটা কাদের বড় থাকে, এইবার আমরা সেগুলো একটু জানার চেষ্টা করব। ওকে, আসলে our biography are very much related to societal history. Actually, our biography is very much related to societal history, but basically we are unaware about that fact. Here are some examples. During industrialization, for example, a peasant becomes worker. কালকেই আমি বলছিলাম যে একজন পিজেন্ট, যে ফিউডাল মোড অফ প্রোডাকশনে পিজেন্ট ছিল, এগ্রিকালচারের সাথে যুক্ত ছিল, সায়েন্সের সায়েন্স অ্যান্ড টেকনোলজির পরিবর্তনের কারণে সে হয়ে গেল ইন্ডাস্ট্রির ওয়েজ লেবার। এটা আমরা পড়েছি কালকে। তাহলে আমি তো তাহলে বলতেই পারি যে হিউম্যান বিইংস বায়োগ্রাফি, বায়োগ্রাফি মানে বলতে চাইছি যে তার জীবন চরিত্র, বায়োগ্রাফি ইজ ভেরি মাচ রিলেটেড টু সোসাইটি। যে সোসাইটি চেঞ্জ হলো, তার জীবন চেঞ্জ হয়ে গেল। ফিউডাল লর্ড ভ্যানিশেস অর বিকামস বিজনেসম্যান। যুদ্ধের সময় কি হয়?
যুদ্ধের দ্বারাও আমাদের সমাজটার সাথে আমাদের জীবন জড়িত। ডিউরিং ওয়ার ফর এক্সাম্পল, ইন্স্যুরেন্স সেলসম্যান বিকামস রকেট লঞ্চার। জানো, সেকেন্ড ওয়ারের সময়ও অনেক মানুষকে চলে যেতে হয়েছিল, এমনকি ভারতবর্ষ থেকেও অনেক মানুষ গেছিল। তারা যেই প্রফেশনেই ছিল না কেন, তাকে চলে যেতে হয়েছিল। আরো কিছু এক্সাম্পল পড়ে নি। স্টোর ক্লার্ক বিকামস এ রাইডারম্যান, a wife lives alone, a child grows up without father. When classes rise or fall, a man is employed unemployed. বিষয়টা হলো তাহলে, if we think that my life my rules, that is not the fact. Okay, actually your life societal rules, your life societal histories rules, your life social structures rule, ঠিক আছে? তো সেক্ষেত্রে, but basically we are unaware about the fact that our life is very much related to society, its situations, its circumstances, etc. Okay, so whoever have the idea that yes, our lives are directly or indirectly related to that society where I am living today, basically he or she have a little kind of sociological imagination. Again, I am repeating, a specific person who have that idea that yes, my life is related to society, and what I am today is just because of society, because just because of the effects of societal structural change. Anybody who have this kind of idea, basically he or she have the sociological imagination. And if anybody don't have that kind of idea, he or she thinks that his life is basically owned by him, that's his or her fault, that he is like that, or he is unemployed, or any kind of bad thing was happening with him or her. So that is, so he don't have the idea, even he don't have the idea about imagination, that how society is related to his life. I mean, mm, imagination is a kind of uh, it generate in human being, right? Sociological imagination generates in humans mind that whenever they got that perspective, whenever they got that perspective that yes, my life is related, that is not a simple thing, that's a philosophical thing. Whenever we are talking about imagination, I am talking that a person who don't have that kind of imagination, that's not a little thing, that's a huge thing, because that is the one and only one of the most largest philosophical perspective which a human being ever had. Okay, এটা তাহলে খুব সহজ সরল বিষয় নয়। ওকে, বিউল্ডিং চেঞ্জেস, কিছু চেঞ্জের কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে? পড়ে নিই আগে। In the US, the share of nuclear household was dropped from 40% in 1970 to 19% in 2013. In India, from 70.34% in 2001 to 70.11% in 2011. 45.9% of all enrolled undergraduate students in India are women, and 40.5% of all enrolled PhD students are women. Okay, but female labor force participation rate is falling from 37% in 2004 5 to 29% in 2019. There are nearly 15 million farmers fewer than there were 1991 in India. Thus, এক্সাম্পলগুলো কেন দিয়েছি আসছি। Thus, we need to be aware of the complex connection between the patterns of our own lives and the course of world history. আচ্ছা, আমাকে বলতে পারবে যে এই এক্সাম্পলগুলো কেন দেওয়া হয়েছে? শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। সোসাইটির কিছু চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে সেটাকে বোঝানোর জন্য। একটা একটা করে ধরি। In USA, the nuclear family, the share of nuclear household dropped down. Okay, মানে এটা কি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল? Yes, but in India,
from 70.34% to 70.11%. ইন্ডিয়ায় 10 বছরেও ততটা এফেক্ট পড়লো না, কেন? বিকজ মানে গ্রামেও ইনকাম সোর্স জেনারেট করার অপরচুনিটি আছে। এক্স্যাক্টলি, কারণ ভারতবর্ষে আমরা জানি যে আমরা এগ্রিকালচারাল ফিল্ডের সাথে কিন্তু যুক্ত। ভারতবর্ষে এগ্রিকালচারটা আজও একটা বিশাল বড় জায়গা জুড়ে রয়েছে। তাহলে দেখো সোসাইটাল চেঞ্জের কারণে বিল্ডিং চেঞ্জেস। আচ্ছা, তারপরে দেখো আন্ডার গ্রাজুয়েট আর গ্রাজুয়েটে উইমেন পার্টিসিপেশনের সংখ্যা দিয়েছে আন্ডার গ্রাজুয়েট এবং পিএইচডি তে। এই যে এত সংখ্যক মানুষ পড়াশোনা করতে যাচ্ছে, ঠিক আছে, মানুষ মানে আমি বলছি এত সংখ্যক মহিলা, এটা তো আগে ছিল না, আগে তো উইমেন এডুকেশন ছিল না। তাহলে কিভাবে এলো বলতে পারি? বাংলার রেনেসা, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর। এক সেকেন্ড, হ্যাঁ বল, ক্লাসে আছি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করবো, আচ্ছা ধরে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা ডাউনলোড করে নিতে হয় ফার্স্টে, ঠিক আছে, আমি করে দিচ্ছি। দেখাচ্ছে না, ঠিক আছে ঠিক আছে। নেক্সটটা দেখো, ফিমেল লেবার পার্টিসিপেশন rate is falling from 37% in 2004-05 to 29% in 2009-10. বেসিক্যালি এখানে বলে রাখি যে এই ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশনটা না আনঅর্গানাইজ সেক্টরে সবচেয়ে বেশি থাকে। এবার যেহেতু আনঅর্গানাইজ সেক্টরে সবচেয়ে বেশি থাকে, সেই কারণে কোথাও না কোথাও এটার স্ট্যাটিস্টিক্সটা ধরাটা খুব কঠিন হয়। কিন্তু তা সত্ত্বেও এইখানে যে ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন বলছে, আমার মনে হয় কোথাও না কোথাও এখানে অর্গানাইজ সেক্টরের কথা বলছে। তো এটা আমাদের কাছে একটা অ্যালার্মিং হতে পারে যে যেখানে কিনা মেয়েদের শিক্ষার হার বাড়ছে, তাহলে সেক্ষেত্রে তাদের কাজের ক্ষেত্রে যে নিযুক্তি সেটা কেন কম, ঠিক আছে। অর্থাৎ শিক্ষার হার বাড়ার সাথে চাকরিতে যে নিযুক্তি মহিলাদের, সেটার কোনো সম্পর্ক নেই আসলে, সেটা পরিষ্কার হচ্ছে। There are nearly 15 million farmers fewer than there were 1991 in India. There were nearly 15 million farmers fewer than there were in 1991. এই ধরনের স্ট্যাটিস্টিক্স, মানে স্ট্যাটিস্টিক্স এর বিষয়ে একটু বলে রাখি, যখন এখানে এলামই, যে কোনো সময় দেখবে এমন কোনো স্ট্যাটিস্টিক্স, যেই স্ট্যাটিস্টিক্সটা তুমি যে আনসারটা লিখছো তার জন্য লজিক্যাল নয়, বা হয়তো কোনো একটা প্রশ্নের উত্তর লিখতে গিয়ে দেখছো যে জাস্ট দুটো স্ট্যাটিস্টিক দিয়েই তুমি যেটা বোঝাতে চাইছো সেটা খুব ভালো করে বোঝাতে পারবে, সেখানে একাধিক স্ট্যাটিস্টিক্স দেওয়ার দরকার নেই। আমরা স্ট্যাটিস্টিক্সের উপর আলাদা ক্লাস দেব, যেখানে আমি সম্পূর্ণটা স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করবো। এটা জাস্ট চোখের সামনে আসলে তাই বলে দিলাম। বাট মানে আমার যেটা সবচেয়ে এখান থেকে লজিক্যাল লাগলো সেটা হচ্ছে ইউএস। কারণ ইউএসটা দেখো দুটো সালের দিয়েছে, বা ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন, যেখানে দেখো দুটো সালের দিয়েছে, বাদ বাকিগুলো কোন সালে কত ছিল জাস্ট সেটুকু বলেছে। এবং পিএইচডি আন্ডার গ্রাজুয়েট যেটা, সেটা সালটা কিন্তু মেনশন করেনি, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই জিনিস, হ্যাঁ বলো। হ্যাঁ, এবারে বিষয়টা হচ্ছে মানে সোশিওলজির অ্যান্সার লেখার সময় এমনি মানে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো পড়ি ওখানে কিন্তু স্ট্যাটিস্টিক্যাল ওয়েতে অনেক কিছু থাকে, এবার ওটাকে পার্টিকুলার নোট ডাউন করে রাখলে পরীক্ষার সময় মনে হয় আমার সুবিধা হবে। হ্যাঁ, মানে আমি বুঝতে পারছো তো যে আমরা কোনগুলো তাহলে নোট ডাউন করবো আর কোনগুলো করবো না। যে যার দুটো ওয়ে যার কমপ্লিট আছে, দুটো ওয়ে যার কমপ্লিট নেই, সেগুলো কোনোভাবে মানে লেখা সেটা বোকামো হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ 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 তো ওই কারণেই আমি দেখিয়ে দিলাম যে চোখের সামনে আমাদের উদাহরণও রয়েছে যে আমরা কোনটা ব্যবহার করতে পারি এবং কোনটা নিজেদের কাছে অথেন্টিক বা লিগ্যাল লজিক্যাল বলে মনে হচ্ছে, ঠিক আছে। Thus, we need to be aware of the complex connection between the patterns of our own lives and the course of world history. Possesses the quality of mind essential to grasp the interplay of man and society, of biography and history, of self and world. দেখো তিনটে জিনিস এখানে একসাথে করা রয়েছে। Possesses the quality of mind essential to grasp.
তিনটে জিনিস আমাদেরকে যেটা বুঝতে হবে, ফার্স্টটা বলছে যে দ্য ইন্টারপ্লে অফ ম্যান অ্যান্ড সোসাইটি। ইয়েস, দেয়ার ইজ আ ইন্টারকানেকশন, ইন্টাররিলেশনশিপ, ইন্টারপ্লে বিটুইন ম্যান অ্যান্ড সোসাইটি, রাইট? এখানে ম্যান মানে কিন্তু হুম হিউম্যান, হ্যাঁ। বিটুইন আওয়ার বায়োগ্রাফি অ্যান্ড হিস্ট্রি, and third our self and world. Self means the inner self and the world. World মানে তাহলে কি বোঝাতে চাইছে? এখানে যদি তুমি বলো যে হিস্ট্রি মানে স্যার যা, ওয়ার্ল্ড মানেও কি তা? হিস্ট্রি আর ওয়ার্ল্ডের মধ্যে না পার্থক্যটা কি বলছে? মানে এটা বায়োগ্রাফি অ্যান্ড ওয়ার্ল্ড মানে দ্য আউটার ওয়ার্ল্ডের কথা বলছে, দ্য চেঞ্জিং ওয়ার্ল্ড। অ্যান্ড হিস্ট্রি বলছে হুম, মানে যেটার প্রভাবে, যেটার এফেক্টে তোমার এই বায়োগ্রাফিতে চেঞ্জ আসছে, যেটা আমরা বললাম ডিউ টু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ডিউ টু ওয়ার, যে যুদ্ধ হয়েছিল বলে তোমার জীবনে এই পরিবর্তনগুলো আসছে, তোমার পরবর্তী জেনারেশনে এই পরিবর্তনগুলো আসছে। দ্যাটস হাউ biography is related to history. But how your inner self is related to the world, or how your inner self got changed through the effect of that world, that is something different thing. So there is interconnection between man and society, biography and history, self and world. Those who have the idea that those kind of things happen, তাদের মধ্যে sociological imagination আছে, আসছে, বা ওই যে বললাম ওই কথাটা যে জেনারেট করে এটা, ঠিক আছে? এটা তো আর হঠাৎ করে আসে না, এই থিঙ্কিংটা বেসিক্যালি জেনারেট করে। ওকে, একটা মানুষের জীবনে কি কি থাকে দেখো, সবকিছু দিয়ে সেই মানুষটা ঘেরা। হ্যাঁ ম্যারিটাল স্ট্যাটাস, অকুপেশন স্ট্যাটাস, ইকোনমিক স্ট্যাটাস, এডুকেশন স্ট্যাটাস, রিলিজিয়ন, ফ্যামিলি টাইপ, কাস্ট, ট্রাইব, রেস, সেক্স, এজ। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কিছু জিনিস অ্যাসক্রাইবড, কিছু জিনিস অ্যাচিভড, তাই রাইট? এই যে কিছু জিনিস অ্যাসক্রাইবড আর কিছু জিনিস অ্যাচিভড, এগুলোর মধ্যেই আমাদের পুরো জীবনটা। ওকে, neither the life of an individual nor the history of a society can be understood without understanding both. If you want to understand someone's biography, his life story, then you must have to know his history or her history. Okay, neither the life of an individual nor the history of society, vice versa. If you want to study a specific history of a society, history of a society, then you have to understand its human beings lives, their biographies, their ups and downs, etc. Neither the life of an individual nor the history of a society can be understood without the understanding both. So you have to basically understand both things, the life of an individual, the history of that society. By this process we can understand them as whole, as a circle. Okay, হুম পুরোটা বৃত্তের মতো করে বোঝা খুব ইম্পর্টেন্ট। ওই যে বলে না যে অর্ধেকটা পড়লাম, বাদ বাকিটা জানতে পারলাম না। তো অর্ধেকটা কি হিস্ট্রি অফ সোসাইটি, বাদ বাকি অর্ধেকটা কি লাইফ অফ অ্যান ইন্ডিভিজুয়াল। ওকে, fruits of ওকে sociological imagination. The idea that individual can understand her or his own experience and gauge her or his own fate only by locating himself within his period. That he or she can know her or his own chances. এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা লেখায় আমি যখন বলছি হি এর জায়গায় হি, যখন বলছি শিও বলছি, হিজ যখন বলছি হারও বলছি। এটা কেন, এটা হুম রিজনটা বলতে পারবে? আরেকবার বলুন মানে হারটা আগে দিয়েছেন কেন তাই তো না 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 না, আমি যখনই হিজ বলছি হারও বলছি, হি যখন বলছি শিও বলছি। বিকজ মেল এন্ড ফিমেল বোথ আর দ্য পার্ট অফ আওয়ার সোসাইটি হ্যাঁ, ঠিক আছে, এটা মাথায় রেখো যে এই সূক্ষ্ম হুম সূক্ষ্ম বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, না কিন্তু বিষয়টা হচ্ছে এখানে মানে এই লাইনটাতে মানে বেসিক্যালি মানে ইটস আ কোলোকিয়াল থিং হ্যাঁ দ্যাট আমরা সবসময় হ্যাঁ, হিজ আর ফার্স্টে লিখি হার পরে লিখি তো এখানে প্রায়োরিটাইজ জানি মানে জানি, হ্যাঁ 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 হ্যাঁ, ওমেন এটা ঠিক, ওমেনকে দেওয়া হলো হ্যাঁ, এটা এই লাইনটা এরকম রয়েছে। হুম ওকে, হুম the idea that individual can understand her or his own experience and gauge her or his own fate only by locating himself within this period. Now it is one of the most important point আসছি, that he or she can know his or her own chances in life only by becoming aware of those of all individuals in his circumstances. Do you know what's your chance to crack UPSC exam? হোয়াট What is your chance that you will crack UPSC exam? মানে আমি বিষয়টা বুঝতে পারলাম না তোমার চান্স কতটা?
আচ্ছা, সেটা তো এরকম ভাবে বলা সম্ভব না। মানে আপনি সেই কনফিডেন্টের বিষয়টার দিক থেকে বলছেন, তাই না তো? না 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 না, তোমাকে একটা স্ট্যাটিস্টিক্স দেখাই, ওয়েট। পেরেছি। হ্যাঁ, ওকে। আমার স্যার এই জিনিসটা, আজকে পড়া হ্যাঁ হয়ে বলো। গেলে আমি জাস্ট ইউপিএসসি বিষয়ে একটা আপনাকে কোশ্চেন করব, আপনি আমাকে এটার একটু মানে ইউ আর এ সোশিওলজিস্ট, সো ইন হুম হুম, সোশ্যাল পার্সপেক্টিভ আপনি আমাকে বিষয়টা একটু মানে অ্যান্সারটা আপনার কাছ থেকে চাই আমি। তো ঠিক আছে। মানে দিস ইজ নট রিলেটেড উইথ আওয়ার such kind of study, or ওকে but it's completely related with UPSC or civil service. ওকে। আচ্ছা, এরকম স্ট্যাটিস্টিক্স আগে কখনো কোথাও দেখেছো? এটা কিন্তু না, দেখিনি। উইকিপিডিয়ায় সবসময় অ্যাভেলেবেল। দেখো, খুব সুন্দর করে ভাগ করা ছিল, আমি জাস্ট কালার করে দিয়েছি, ভাগগুলো এরকম ভাবেই করা ছিল, আর কিছু আপডেট করেছি। হুম। 2010-এ কতজন পরীক্ষা দিয়েছিল দেখো, একক, দশক, 5 লাখ শতক, হাজার, ফর্টি অযুত, সেভেন দেখো 5,47,698। সেটা 2018-তে দেখো অ্যাপ্রক্স 11 লাখ। হুম সিট দেখো হলুদ করা রয়েছে, 2010-এ ছিল যদি 965, তো ক্যান্ডিডেট ডবল হওয়ার কারণে সিট ডবল হয়নি, সিট কিন্তু আরো কমে কমে গেছে, যে কোনো কারণে হুম হোক, ঠিক হুম আছে। তার মানে কি, যে এই 11 লাখের মধ্যে 1,000 কত পার্সেন্টেজে আসে, কোনো হিসাব আছে? এক হাজারও না, 1,000-এরও কম। 11 লাখের মধ্যে 758। আমি না, অঙ্কটা যা অ্যাকচুয়ালি পরবর্তী 11 লাখ ক্ষেত্রে, নয় স্যার, 4,93,000। হ্যাঁ they মানে fill, they filled up the form but appeared হ্যাঁ, for 4,93,000। না বিষয়টা হচ্ছে যে এইখানে বিষয়টা এইভাবে দেখে যে কতজন ফর্ম ফিল আপ করলো, যে আচ্ছা নাম্বার অফ আচ্ছা। ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর প্রিলিমস, প্রিলিমসে কতজন পাস করলো, মেইনসে কতজন হুম পাস করলো, ইন্টারভিউ এর মধ্যে দিয়ে কতজন গেল, শেষে কতজন পাস হুম করলো। হুম মানে দেখো, হুম 11 লাখের মধ্যে 4,93,000 প্রিলিমসে পাস করেছে, তারপর 10,468 মেন্সে পাস করেছে, তারপর হচ্ছে 1,194 জন আলটিমেটলি ইন্টারভিউতে বসে 798 জন তারা হচ্ছে গেছে, মানে মেন্সটা পাস হুম করেছিল 1,194 জন। বুঝতে পেরেছো? হুম যে তার মানে এটা হ্যাঁ। হচ্ছে সংখ্যা, যে এটা এটা কিন্তু প্রিলিমসে বসেছে, 11 লাখ জন প্রিলিমসে বসেছে, 4,93,000 প্রিলিমস, সরি, এরা ফর্ম ফিল আপ করেছে, এরা প্রিলিমসে বসেছে, এরা হচ্ছে মানে পাস করেছে, পাস করে দশ করে হাজার এগিয়ে গেছে। চারশো আটষট্টি হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেক্ষেত্রে যদি আমি এই ডেটাটাও ধরে নিই যে 2,69,000 4,93,000 ডবল হয়েছে, কিন্তু সিট সিট দেখো আবার 2017টা লক্ষ্য করো, ফাইনাল ভ্যাকেন্সি ছিল 980, নিতে হয়েছে 1,058 জনকে। হয়তো আগের অন্য কোনো রকম কোনো আহ, জায়গা ছিল। হুম আবার আবার এমনও দু দেখলাম হাজার আঠেরোতে যে, একজন কম নিয়ে। হ্যাঁ মানে ফাইনাল ভ্যাকেন্সি বেশি, দেখো না 2010-এ ফাইনাল ভ্যাকেন্সি 1,043, তার মানে কি এমন স্টুডেন্ট পাইনি যে স্টুডেন্টের মধ্যে সেই কোয়ালিটি আছে, সেই কারণে নিতেই হবে এরকম কোনো ব্যাপার তাদের নেই, সেটা তারা স্পষ্ট হুম দেখিয়ে হুম দিচ্ছে। যে হুম 1,001 জনকে চাই, 999 জনকে নিয়েছে, দুজনকে নিলে কি হতো না, নেবে না, পাইনি, জোর হুম জবরদস্তি হুম জায়গা ফিল আপ করতেই হবে সেরকম কোনো ব্যাপার নেই, তাই নিল না। হুম আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে তোমার চান্স কতটা আছে পাওয়ার, তার কারণ হচ্ছে ওখানে কি পয়েন্ট লেখা আছে জানো তো? এখানে লেখা ছিল that he or she can know her or his own chances in life only by becoming aware of those of all individual in his circumstances. আবার বলছি, he or she can know her or his own chances in life only by becoming aware of those of all individuals in his circumstances.
তোমার সার্কামস্টেন্সে, তুমি যে ফিল্ডে রয়েছো, তুমি যে সোসাইটিতে বাস করছো, সেখানকার বাদবাকিদের সিচুয়েশন, সিচুয়েশন বলবো না, সার্কামস্টেন্সেস কথাটা তারা ইউজ করছে, সেটা বোঝার মাধ্যমে তুমি তোমার লাইফ চান্সেস এর বিষয়ে জানতে পারবে। লাইনটা হুম বোঝাতে পারলাম কি না? এটাও কিন্তু ওয়ান টাইপ অফ সোশিওলজিক্যাল ইমাজিনেশন। থিঙ্কিং ইমাজিনেশন হুম ঠিক আছে, মানে থিঙ্কিং এর, মানে ইমাজিনেশনের থ্রুতে থিঙ্কিং, আবার কখনো থিঙ্কিং এর থ্রুতে ইমাজিনেশন। ঠিক আছে, যে এইটা বোঝানোর জন্য আমি তোমাকে ওটা দেখালাম, যে তোমাকে তাহলে এটাও জানতে হবে। The idea that individual can understand his or her own experience and gauge his or her own fate only by locating himself within his period. যে তুমি তোমার ভাগ্য নির্ধারণ করতে বা ভাগ্য বুঝতে পারবে কি করে? তুমি কোন সমাজে আছো, সেই সমাজের জটিলতা কতটা, সেই সমাজের বাদবাকিরা কেমন, তুমি যে সার্কামস্টেন্সে আছো বা মানে তুমি যে অবস্থায় আছো বাদবাকিদের সার্কামস্টেন্সেস কিরকম, সেটা বুঝেই তবে তুমি তোমার লাইফ চান্সেস এর বিষয়ে অ্যাওয়্যার হতে পারবে। ওকে, হুম এটাও fruits of sociological imagination. Lessons of sociological imagination, we have come to know that every individual তো স্যার lives from, ওইটা হ্যাঁ আমার বলুন, ওইটার আমি অ্যান্সারটা তো ঠিকঠাক পেলাম না। মানে বিষয়টা কি হচ্ছে আমি জিনিসটা আমার বলুন? চান্সটা বুঝবো কি করে, মানে আমার মেন্টালিটির উপর ডিপেন্ড করছে যে আমি অ্যাকচুয়ালি কাদের জন্য কাজ করতে চাইছি বা না, সেই হিসেব। হ্যাঁ, এক্স্যাক্টলি, যে লিস্ট যে তুমি কাদের জন্য কাজ করতে চাইছো, বাদবাকিরা কম্পিটিশনে কতটা অ্যাওয়্যার, বাদবাকিরা কতটা সিরিয়াস, বাদবাকিরা কতটা ডেডিকেটেড, বাদবাকিদের খবর নিতে বলা হচ্ছে না, বাট লিস্ট তুমি যে ফিল্ডটায় রয়েছো সেই ফিল্ডটা কাদের জন্য তৈরি, তুমি যেটা হতে চাইছো কারা সেটা হতে পারে, তাদের মধ্যে এক্স্যাক্টলি কি কি পার্সোনালিটি ট্রেটস থাকতে হয়, এই জিনিসগুলো। তার মানে বাদবাকিরা মানে কাদের, যাদের মতো তুমি হতে চাইছো লিস্ট তাদের বিষয়ে জানা, যে তারা কি করে ওই 993 জন বা ওই 775 জনের মধ্যে যেতে কিভাবে হয়, যেতে গেলে কি করতে হয়, বা তাদের মতো কি করে হতে হয়, যে তবে আমি তাদের মধ্যে যেতে পারবো। এইটা হচ্ছে তাদের সার্কামস্টেন্সেস বোঝা, বোঝাতে পার না? হ্যাঁ যারা অ্যাসপিরেন্ট তাদের সার্কামস্টেন্সেস বুঝতে বলা হচ্ছে না, বলা হচ্ছে যে তুমি যে ফিল্ডটা যেতে চাইছো তাদের অবস্থা বোঝা। তোমাকে আমি যেটা শেয়ার করেছিলাম ওটা হচ্ছে বিভিন্ন আইএএস আইপিএস অফিসারদের একটা ব্লগ টাইপের, যেখানে তারা বিভিন্ন কথা বলছে, এবং আমি চাই, মানে আমার কাছে না যে তারা মোটিভেশনাল জ্ঞান দিচ্ছে ওটা ইম্পর্টেন্ট না, তারা কিছু ইনফরমেশন দিচ্ছে যে কি ধরনের অ্যাপ্রোচ থাকতে হয়, আমার কাছে সেটা ইম্পর্টেন্ট। তো এইটা হচ্ছে সার্কামস্টেন্সেস এর বিষয়ে জানা, ইন্ডিভিজুয়াল সার্কামস্টেন্সেস, তুমি যেটা হতে চাইছো, তবে তুমি তোমার যে গোল বলো বা লাইফ চান্সেস বলো সেটা আরো ক্লিয়ার হবে। বুঝতে পারলাম? হুম ওকে, lessons. Every individual lives from one generation to the next in some society. He or she lives out a biography and lives it out within some historical sequence. দেখো বোঝো, তুমি যে জীবনটা বেঁচে আছো, কালকে ধরো যে ক্লাসটা হয়ে গেল সেটা তো হিস্ট্রি হয়ে গেল, রাইট? তুমি তোমার জেনারেশনে বেঁচে আছো, যেই সময়টা পেরিয়ে যাচ্ছে সেটা হিস্ট্রি হয়ে যাচ্ছে। তাই যদি হয়, তাহলে আমি কি বলতে পারি যে মানুষ নিজের ইতিহাস নিজে লেখে? হুম He or she contributes, however minutely, to the shaping of this society, even as he or she is made by the society and by its historical momentum. লাস্ট লাইনটা এটাই লেখা আছে। তুমি এই সমাজের খুব ছোট একটা পার্ট, কিন্তু যেহেতু তুমি নিজের একটা বায়োগ্রাফি বেঁচে আছো, তোমার নিজস্ব একটা জেনারেশন আছে, তুমি সোসাইটির একটা অংশ, একটা সময় দখল করে আছো, তাই তুমি যদি নিজের ইতিহাসটা নিজে লিখছো মানে তুমি কোথাও না কোথাও সমাজেরও ইতিহাস লিখছো। তার মানে তুমি তোমার নিজের হুম বায়োগ্রাফি লিখছো, যে তুমি হতে চাইছো একজন বিউরোক্রেট। তুমি যদি হতে চাও বিউরোক্রেট, তাহলে এটা তো ইতিহাসের মধ্যেও অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, সমাজের যে ইতিহাস। সিম্পল। এক্স্যাক্টলি। এইবার হচ্ছে আসল বিষয়, আমরা সাধারণত বুঝতে পারি না যে দ্য ডিফারেন্সেস বিটুইন পার্সোনাল ট্রাভেল অ্যান্ড সোশ্যাল ইস্যুস। ঠিক আছে, আমরা ভাবি কি যে আমার যে ব্যক্তিগত সমস্যা সেটা সামাজিক সমস্যা, আবার উল্টোটা হয়, যেটাকে দেখি সামাজিক সমস্যা মনে করি এটা আমাদের ব্যক্তিগত সমস্যা। ফর এক্সাম্পল, একটা মানুষ যে কিনা আনএমপ্লয়েড, একটা মানুষ যে কিনা ডাইভোর্সি, মানে ডিভোর্স হয়ে গেছে যার, এইগুলো তাদের ব্যক্তিগত সমস্যা না সামাজিক সমস্যা? সামাজিক, কিছুটা ব্যক্তিগত, কিছুটা সামাজিক। মানে সামাজিক ইন দ্য সেন্স
আহ, মানে ইন্টারনালি সবটাই ব্যক্তিগত, কিন্তু সেটা যখন অনেকের ক্ষেত্রে ঘটছে তখন সেটা বিষয়টা সোসাইটাল প্রবলেমে পরিণত হচ্ছে। আচ্ছা, আমি সংখ্যা দিয়ে বুঝি। ১০০ জন মানুষ, তাদের মধ্যে দেখা যাচ্ছে ৭০ জন মানুষের ডাইভোর্স হয়ে গেছে। আমি বললাম এত সংখ্যক মানুষের যখন ডাইভোর্স হচ্ছে, তাহলে সেটা সামাজিক সমস্যাই হবে। আনএমপ্লয়মেন্ট, ধরো ৮৫ জন মানুষ, ১০০-র মধ্যে ৮৫ জন মানুষ আনএমপ্লয়েড। বলবো ১০০ জন মানুষের মধ্যে ৮৫ জন যখন আনএমপ্লয়েড, এটা তাহলে সামাজিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা নয়। কিন্তু ১০০০ জন মানুষের মধ্যে মাত্র ১০ জন ট্রাইবাল পিপলকে একটা জায়গা থেকে উচ্ছেদ করে দিচ্ছে, এটা সামাজিক সমস্যা নাকি ব্যক্তিগত সমস্যা? আহ, সংখ্যাটা মাথায় রাখো। ১০০০ জন। ১০০০ জন মানুষ মানে একটা পপুলেশন, একটা দেশের বা রাষ্ট্রের ধরো পপুলেশনই ১০০০, সেখানে হুম। ১০ জন মানুষকে উচ্ছেদ করে দিচ্ছে একটা জমি থেকে। সেখানে কোন একটা ইন্ডাস্ট্রি বা হাব হবে, তাই এটা পার্সোনাল ট্রাবল? এটা সেই ট্রাইবদের পার্সোনাল ট্রাবল নাকি এটা একটা সোশ্যাল ইস্যু? সোশ্যাল ইস্যু। হ্যাঁ, কেন? সংখ্যার দিক দিয়ে কিন্তু কম। কারণ তাদেরকে মানে বিকজ দে আর মানে সোসাইটি ভাবছে তারা সোসাইটিকে কোনো কিছু কন্ট্রিবিউট করতে পারবে না, তাই তাদেরকে মানে ইম্পর্টেন্স দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। এবং তাই একদিকে তারা বলছে সোসাইটির ইমপ্রুভমেন্টের জন্য কোনো ইন্ডাস্ট্রিয়াল হাব হবে, এমপ্লয়মেন্ট জেনারেট হবে, কিন্তু হুম, অন্যদিকে হচ্ছে তাদেরকে ট্রাবেল দেওয়া হচ্ছে। হুম, তো এটা থিঙ্কিং এর দিক থেকেও প্রবলেম। হুম। তাহলে মানে মনে হয় না যে এটাকে তাহলে তাদের ব্যক্তিগত সমস্যা বলে কাটিয়ে দিলেই ভালো হতো, কারণ তারা ইকোনমিতে সেরকম কোনো আহ, হুম। কিছু কন্ট্রিবিউট করছে না। উল্টে বরং হ্যাঁ, সেখানে যারা ইন্ডাস্ট্রি হয় সেখানে বেশি ভালো হবে, সোসাইটির বেশি ভালো হবে। তো এটাকে পার্সোনাল ট্রাবল বলে কেন এগিয়ে যাওয়া যায় না? মানে পার্সোনাল ট্রাভেলটা আপনি কোন সেন্সে বলছেন, মানে ট্রাইবাল পার্সোনাল ট্রাভেল কমিউনিটির মানে আমি পার্সোনাল বলতে ট্রাভেল? চাইছি, হ্যাঁ, যে ট্রাইবাল কমিউনিটি পার্সোনাল ট্রাভেল, এটা সমাজে কোনো ব্যাপার না। এটা কোনো সোসাইটাল ইস্যু না, ট্রাইবাল কমিউনিটির পার্সোনাল ট্রাভেল যে তাদের উৎখাত করে দিচ্ছে রাষ্ট্র, এটা তাদের বিষয়। রাষ্ট্র এবং ক্যাপিটালিস্ট। হ্যাঁ। দেখো, আমাদের সাধারণত সেন্সটা হচ্ছে এরকম, যখন দেখি যে কোনো একটা সমস্যা সংখ্যায় খুব কম, তখন সেটাকে আমরা ব্যক্তিগত সমস্যা বলি। আমি জেনারেল সেন্স বলছি, যে যখন দেখি কোনো একটা সমস্যা সংখ্যায় খুব কম, তখন সেটাকে আমরা পার্সোনাল ট্রাবল বলি। আর যখন দেখি যে কোনো একটা সমস্যা অনেক মানুষ ভুগছে, তখন সেটাকে সামাজিক সমস্যা বলি। আমি হ্যাঁ। বেকারত্বের হ্যাঁ। এক্সাম্পল দিলাম, যে বেকারত্বের সংখ্যা অনেক, সেই কারণে আমরা ওটাকে পার্সোনাল ট্রাবল ধরে রাখবো। ধরো তোমার এক বন্ধু আর চাকরি পাচ্ছে না, সেক্ষেত্রে তুমি কিন্তু তাকে দায়ী করতে পারো না, তার মা বাবাও তাকে দায়ী করতে পারে না। কেন? কারণ রাষ্ট্র থেকে এত পরিমাণ চাকরি তৈরি হচ্ছে না যাতে কিনা সে চাকরি পাবে। তার মধ্যে সমস্ত কোয়ালিটি আছে, কিন্তু পোস্ট নেই, রিক্রুটমেন্ট নেই, রিক্রুটমেন্ট হলেও খুব কম সংখ্যক মানুষ রিক্রুট হচ্ছে, সেই কারণে সে চাকরি পাচ্ছে না। এটাকে তাহলে কি প্রবলেম বলবো? এটা বলবো যে এটা সামাজিক সমস্যা। রাষ্ট্র চাকরি দিতে পারছে না, আমি অ্যাবেল হয়ে বসে আছি। উল্টো দিকে, কারণ কি সংখ্যাটা বেশি তাই আমি বললাম সোশ্যাল ইস্যু। উল্টো দিকে এই যে স্পেসিফিক জনজাতি, উপজাতি, ট্রাইবাল পিপল, এরা সংখ্যায় যতই কম হোক, বাট সোসাইটির দ্বারাও যদি এদেরকে কোনো রকম কোনো এক্সপ্লয়েট করা হয়, এটা অবশ্যই সোশ্যাল ইস্যু হবে বা পাবলিক ইস্যু হবে। তার কারণ তাদের যে লাইভলিহুড, সেই লাইভলিহুডটার সাথে পুরো এনভায়রনমেন্ট, তাদের লাইভলিহুডটার সাথে পুরো সোসাইটিটা জড়িত আছে। ফর এক্সাম্পল, নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো মুভমেন্ট, এগুলোর নাম আমরা শুনেছি। হুম। তাহলে এই জায়গাগুলোতেও তো খুব সিম্পল বিষয় ছিল, যাবে কাঠ কাটবে চলে আসবে, কিন্তু না, সেখানে ইকোলজি বা এনভায়রনমেন্ট যুক্ত ছিল। সেই কারণে হুম। প্রশ্নটা শুধুমাত্র তাদেরকে একটা বিকল্প জায়গা দিয়ে দেবে থাকার এবং তারা সেখানে গিয়ে থাকবে তা ছিল না, না। বিষয়টা আরো বড় ছিল। তার মানে এটা পাবলিক ইস্যু ছিল, এটা পার্সোনাল ট্রাভেল ছিল না। এবং সেই কারণেই সুন্দরলাল বহুগুণা বা মেধা পাটকারের মতো মানুষরা সেখানে কিন্তু গেছিল, জড়ো হয়েছিল, মিডল ক্লাসকে সেইখানে সেখানে অ্যাটেনশন টানতে তারা সামর্থ্য হয়েছিল। ঠিক আছে?
Sociological imagination works by creating a distinction between personal troubles and public issues. Troubles occur within the character of the individual and within the range of her or his immediate relation with others. তার মানে ট্রাবলটা কি সেটা বোঝা, এটা মানুষের সাথে যেটা হয়। An issue is a public matter. It is beyond the local environments of the individual. Okay. Consider, for example, today in India, 10% of the general population suffers from some form of infertility. Okay. Can any people be blamed or the wife be stigmatized for being infertile? Infertility has become a public issue. Explanation or its requires consideration of the larger socio-economic and cultural aspects of social culture. We heard about infertility. আমরা যদি ধরে নিই যে ভারতবর্ষের 10% মানুষ এখন ইনফার্টিলিটিতে ভোগে, তাহলে সেখানে মহিলাদেরকে বা পুরুষদেরকে দায়ী করা যায় না। তার কারণ আমাদের লাইফ এখন এত ফাস্ট হয়ে গেছে ডিউ টু ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, র্যাট রেস, হুম হুম ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আরবানাইজেশন, এত গতিময়তার জন্য ইনফার্টিলিটিটা এখন একটা সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। তাই এখন কেউ যদি ইনফার্টাইল হয় আফটার ম্যারেজ, তাহলে আমরা আর বলতে পারি না দ্যাটস দেয়ার পার্সোনাল প্রবলেম, এটা সোসাইটাল প্রবলেম। ওকে। সোসাইটাল প্রবলেম। Poverty and unemployment. 30.9% of the rural population and 26.4% of the urban population of India was below the poverty line in 2011-12, almost one third of total population. Unemployment rate in India was 4.90%, more than 6 crore persons in 2013. Is something wrong with the poor or unemployed individual, or is the economic structure of the country responsible for it? তাহলে বুঝে নিতে হবে, যে তাহলে বুঝে নাও, সংখ্যা দেখো, বুঝে নাও যে এটা পার্সোনাল না সোশ্যাল, এবং অবশ্যই সোশ্যাল। 100% increase in divorce rates in the past 5 years in India. In Kolkata, the increase was 350% from 2003 to 2014. Couple married less than a year are significant contributors. যে যাদের বিয়ে 1 বছরেরও কম সময় হচ্ছে, তারাই আসলে সবচেয়ে বেশি ডিভোর্স নেয়। মানে 1 বছরের বেশি হয়ে গেলে ডিভোর্সের চান্সটা কমে, 1 বছর যাদের কম তারাই সবচেয়ে বেশি ডিভোর্স নিয়েছে। পার্সোনাল ট্রাবল অফ এ ম্যান অ্যান্ড এ ওম্যান ইন ম্যারেজ। এত ডিভোর্স কেন হচ্ছে? 2003 থেকে 14 দেখো, 2388 ছিল 2003-এ, 8347। কলকাতায় বলছে এটা 350% বেড়েছে। কার সমস্যা? পুরুষের সমস্যা না মহিলার সমস্যা? ব্যক্তিগত সমস্যা না সামাজিক সমস্যা? সামাজিক বলো সমস্যা। কিছু কিছু কারণ বলো ডাইভোর্সের। বলো টিনা দাবির ডিভোর্স কেন হলো? 1 নম্বর পয়েন্ট হচ্ছে আমার মনে হয় লাইফস্টাইলের গতি প্রকৃতি ঠিক নেই। 2 নম্বর হচ্ছে ডিভোর্সের ক্ষেত্রে, ইন দ্য কেস অফ ডিভোর্স, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ইজ আ ভাইটাল ইস্যু। আর এই দুটোই মেন কজ বলে আমার মনে হয়। দেখো বেসিক্যালি এখন হয়ে গেছে কি, সবার ফিউচার, সবাই না ফিউচার ওরিয়েন্টেড হয়ে গেছে, যে সবার লাইফে একটা গোল আছে, সবাই এটা কিছু হতে চায়। তো আমার মনে হয় কোথাও না কোথাও এডুকেশন আমাদেরকে সেই এম্পাওয়ারমেন্টটা দিয়েছে, যে আমাদের লাইফের যে গোল, লাইফের যে ফিলোসফি, সেটা চেঞ্জ হয়ে গেছে। এখন একটা মহিলা আর হাউসওয়াইফ হিসেবে থাকতে চায় না, এখন একটা পুরুষ আর ওই খেলাম, কাজ করলাম, বাড়ি চলে এলাম, সেটার মধ্যে থাকতে চায় না। সবাই বড় হতে চায়। এই যে স্পেসিফিক বড় হওয়ার যে খিদে বা চিন্তা, সেটা কিন্তু কোথাও না কোথাও আমাদের মডার্নাইজেশন, ওয়েস্টার্নাইজেশনই এনে দিয়েছে। তো সেই সেই জায়গাটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বেস। আরো কিছু কারণ বলতে পারি, যেমন ধরো জয়েন্ট ফ্যামিলিতে না সবাই একসাথে থাকতে বাধ্য হতো, যে যার যতই সমস্যা হোক একসাথে থাকতে তারা বাধ্য, কারণ একটা প্যারেন্টাল প্রেশার থাকতো যে মাথার উপর কেউ রয়েছে। কিন্তু এখন কি হয়, সবাই নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকে, তো নিজেদের মতো ঝগড়া করছে, মারামারি করছে, ডিভোর্স নিচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। ঠিক আছে, তো অনেকগুলোই ইস্যু আছে, ডিভোর্সে আমরা আসবো। তো অবশ্যই সোসাইটাল প্রবলেম, কারণ সোসাইটি ক্রিয়েট করছে এগুলো। ওকে, এটা খুব হ্যাঁ আপনি ইম্পর্টেন্ট মানে এক্সাম্পল। হ্যাঁ বলো। মানে আপনি আপনি মানে মানে সোশিওলজির দিক থেকে হচ্ছে, সোশিওলজি কি বলতে চাইছে যে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? অবশ্যই সোশ্যাল, অবশ্যই সোশ্যাল। ঠিক আছে, মানে হ্যাঁ মানে আমি মানুষের বলে রাখি ইন্ডিভিজুয়াল এক্ষেত্রে, প্রবলেমটা কি হচ্ছে, মানে ইন্ডিভিজুয়াল কোনো একটা প্রবলেমটা বলছে কি, যে সোসাইটি নাকি ক্রিয়েট করে। এই যে ধরো ইন্ডিভিজুয়াল যত প্রবলেম, মানে এক্ষেত্রে বলে রাখি যে সোশিওলজির এক্ষেত্রে দুটো দিক আছে। এক দিকের থিঙ্কার্সরা বলে
ইন্ডিভিজুয়ালের দ্বারা সোসাইটি অ্যাফেক্টেড, আরেক দিকের মানুষ বলে সোসাইটির দ্বারা ইন্ডিভিজুয়াল অ্যাফেক্টেড। এই যে সোসাইটির দ্বারা ইন্ডিভিজুয়াল অ্যাফেক্টেড, এই সংখ্যক মানুষের সংখ্যা এবং তাদের লজিক অনেক বেশি। তো বেসিক্যালি সোশিওলজি সোসাইটির দ্বারা মানুষ অ্যাফেক্টেড, মানুষের যতগুলো সমস্যা তা সোসাইটির দ্বারা তৈরি, এই এই বিষয়ে যারা মতামত রাখবে এদের সংখ্যা এবং এদের লজিকই সবচেয়ে বেশি। ওকে, 10% rise in crime against women in India from 2013 to 14. 3.3% of West Bengal's female population were raped in 2014. In India, it was 6.1%. Were all these women dressed provocatively or characterless? Patriarchy or short skirt? Which is to be blamed? বোঝা গেল কি বলছে? হ্যাঁ, সবাই কি হঠাৎ করে প্রভোকেটিভ হয়ে গেল নাকি? তা তো না। না। এক সেকেন্ড। Okay. Methodologically, we need to distinguish between the private troubles and public issues. এটা আমাদের কিন্তু methodologically আলাদা করতে হবে। এবার methodologically আলাদা করা মানে সেই সায়েন্স, সেই সায়েন্টিফিক মেথড যেটা নিয়ে আমরা কালকে আলোচনা করছিলাম। জাস্ট আ মিনিট। So we have to understand that thing যে কোনটা পার্সোনাল ট্রাবল, কোনটা সোশ্যাল ইস্যু, we have to understand that methodologically. Okay, study the interplay between them. কি হচ্ছে, কিভাবে হচ্ছে, মানে হঠাৎ করে আমরা কিন্তু আরবিট্রারি কিছু বলি না। তুমি বললে না যে ফ্রম সোশিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ স্যার হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং, এটা কিন্তু এরকম না। আচ্ছা, যে হোয়াট ইজ রাইট হোয়াট ইজ রং এই বিষয়টা এতটা সূক্ষ্মভাবে হবে না, এটা বরং একটু বড়ভাবে হবে। কিভাবে বড়ভাবে হবে? বড়ভাবে হবে এইভাবে যে প্রাইভেট ট্রাভেল যে দুটোর মধ্যে ওই ইন্টারপ্লেটা দেখবে, ইন্টারপ্লে, ইন্টারকানেকশন, ইন্টার রিলেশনশিপ, এই জিনিসগুলো যদি না দেখে আমি নিজের মতো করে একটা মত দিয়ে দিই সেটা কিন্তু হয় না। ঠিক আছে, অবশ্যই দুটোর মধ্যে ইন্টারপ্লে দেখবে যে কোনটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে। এই যে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে, এই প্রবলেমটার মধ্যে ইন্ডিভিজুয়াল বেশি প্রবলেম ক্রিয়েট করছে নাকি সোসাইটি। ফর এক্সাম্পল ধরো যতগুলো রেপ হয় দেখা যায় যে রেপে যে সমস্ত যে ক্লাসের মানুষরা রেপ করে সাধারণত তারা এমন একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসে যেখানে সোশ্যালাইজেশন একদমই তাদের হয় না। ঠিক আছে, সোশ্যালাইজেশন, সেক্স এডুকেশন একদম জিরো থাকে। প্লাস তাদের ওপর যে তাদের ইকোনমিক কন্ডিশন সেটা যেটা হয় সেটাও খুব ওয়ার্স থাকে। তাদের উপর সোসাইটির অন্যান্য ক্লাসের অনেক বেশি অপমান, অত্যাচার, মানে এক্সপ্লয়টেশনের লেভেল অনেক বেশি থাকে। তো এইগুলো দেখে কি মেজার করা হয় যে আগে তুমি সোসাইটিকে ঠিক করো। ঠিক আছে, জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বললাম। টু আন্ডারস্ট্যান্ড দ্য পার্সোনাল প্রবলেম, এক সেকেন্ড। হ্যাঁ বলছি, আমার এখন ক্লাস চলছে, টেলিগ্রামে যেন কোনো মেসেজ না আসে। ঠিক আছে, মেসেজ ঢুকে যাচ্ছে, অসুবিধা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের কোঅর্ডিনেটর মাঝে মাঝে ভুলে যায় যে আমাদের যে ক্লাস আছে, মেসেজ করে যাচ্ছে। আচ্ছা স্যার, বলছি যে আমি আজকে হচ্ছে আপনার ওই টাকাটা দিতাম, তো আমি ব্যাংকে গিয়ে মানে ডিপোজিট করব, তো ওটা কি উনাকে জানাবো না আপনাকে জানাবো? আমাকে একটু চেক করে বলবেন আপনারা। উনি 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 ঠিক আছে। সব উনি, এগুলো উনি। ঠিক আছে, এবারে বিষয়টা স্ক্রিনশট বলতে আমি অনলাইন মোডে করব না তো, তাহলে ওই জাস্ট ওনাকে মেসেজ করে জেনে নিতে পারবো তো যে ম্যাম টাকাটা ডিপোজিট হয়েছে কিনা? না এই ক্ষেত্রে উনি স্লিপটার ছবি পাঠিয়ে দিতে বলেন। তুমি তোমার ওকে যে ওকে ওকে, ডিপোজিট যে স্লিপটা থাকবে হাফ পোর্শন ঠিক সেটার আছে। ছবিটা। হুম, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। okay. To understand the personal problems, often we are required to look beyond our experiences. Now the term is beyond our experiences. হুম হুম To understand the personal problems, often we are required
to look beyond our experiences. এই beyond our experienceটা ডিরেক্টলি চ্যালেঞ্জ করছে কোন পয়েন্টটাকে জানো? একদম ফার্স্ট পয়েন্টটাকে, যেটা আমরা পড়েছিলাম যে আমরা সবসময় আমাদের অরবিট, আমাদের রিয়ালমের মধ্যে আটকা থাকি। আমাদের যত এক্সপিরিয়েন্স, ইন্টারাকশন, ইন্টার রিলেশনশিপ, আমাদের জব, নেবারহুড, ফ্রেন্ডস, এগুলোর মধ্যে আবদ্ধ থাকে। তাই আমাদেরকে আগে সেটার বাইরে বেরোতে হবে। আমরা যদি বাইরে বেরোতে পারি, only then we can understand whether it is my personal problem or it is social problem. আমি তোমাকে কি বললাম? ইউপিএসসি স্টুডেন্ট আমার কাছে আসে না, আসলে থাকে না। whether it is personal problem or social problem, বলো তোমার কাছ থেকে শুনি। পার্সোনাল প্রবলেম, এক্সাম্পলটা ডেফিনেটলি। খুব উইয়ার্ড। পার্সোনাল প্রবলেম কেন জানো তো? কারণ আই অ্যাম নট দ্যাট কাইন্ড অফ অর্গানাইজেশন অর ইনস্টিটিউট দ্যাট ইজ রিজিড ইন নেচার, হুম যেখানে তারা মনে করছেন যে যে আই ডোন্ট হ্যাভ দ্যাট প্রফেশনালিজম, অ্যান্ড দ্যাটস ট্রু। হুম If I have to maintain professionalism, that then I must have to be rigid in nature. But I am very much flexible. That's why, according to them, I am not capable to teach হুম UPSC. হুম সো এবার উল্টো দিক থেকে যদি আমি হিসাব করি, তাহলে সেক্ষেত্রে দে নিড সামওয়ান হু উইল রেস্ট্রিক্ট দেয়ার ওয়ে অফ থিঙ্কিং, যারা অনেক বেশি ফাস্ট হবে, যারা অনেক কম সময় অনেক বেশি তাদের ইনপুট দিতে পারবে, যারা হুম তাদেরকে কম খাটিয়ে নিজেরা অনেক বেশি খাটবে। মানে অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন অনেক বেশি খাটবে, তারা একটু কম খাটবে। হুম সো তারা ল্যাক করেছে। তার মানে কি, আমি যদি এটাই ধরে বসে থাকি যে না সমস্ত স্টুডেন্ট গুলোই খারাপ, স্টুডেন্ট গুলো বাজে, স্টুডেন্ট গুলো না। না, সমস্যা সমস্যা আমার মধ্যে, এবং আমি জানি, এবং যেহেতু আমি জানি আমার সমস্যাগুলো, তাই আমার কোনোটাই অসুবিধা হয় না। তার মানে কি, বিয়ন্ড আওয়ার এক্সপিরিয়েন্সে যেতে হবে। ওকে, হুম মেক হুম দ্য ফ্যামিলিয়ার স্ট্রেঞ্জ। মেক দ্য ফ্যামিলিয়ার স্ট্রেঞ্জ, খুব ইম্পর্টেন্ট কথাগুলো কিন্তু, হ্যাঁ। মেক দ্য কথাটা ফ্যামিলিয়ার বলা হয়, স্ট্রেংথ মানেটা? হ্যাঁ, ডিফ্যামিলিয়ার দ্য ফ্যামিলিয়ারিটি, কথাটাকে বলা হচ্ছে ডিফ্যামিলিয়ারাইজিং দ্য ফ্যামিলিয়ার। মানে তোমার যা পরিচিত সেটাকে অপরিচিত করা, আবার অপরিচিত জিনিসকে পরিচিত করা। ফর এক্সাম্পল, তোমার পরিচিত জিনিস কি? তোমার পরিচিত জিনিস ফ্যামিলি, ম্যারেজ, কাস্ট, রিলিজিয়ন, এগুলো তুমি ভালো ভালো দিক দেখেছো তো। এবার এগুলোর যদি আমি খারাপ দিকগুলো তোমার সামনে তুলে রাখতে থাকি, হুম বা তুমি যদি নিজেই সচেষ্ট হও যে আমি দেখবো হোয়াট ইজ ম্যারেজ, তুমি জেনে এসেছো ছোটবেলা থেকে ম্যারেজ খুব সুন্দর একটা জিনিস, স্বর্গ থেকে মানুষের সম্পর্ক স্থাপন হয়, এটিসি। বাট আমি যদি বলি ম্যারেজ ইজ এ কন্ট্রাক্ট বিটুইন আ মেন অ্যান্ড উইমেন, যেখানে কিনা মেন বলে যে আমি তোমার ফিনান্সিয়াল দায়িত্ব নিচ্ছি, আর উইমেন বলে আমি হুম তোমার হুম সেক্সুয়াল প্লেজার এবং হাউস হোল্ড চোরসের দায়িত্ব নিচ্ছি। তাহলে হুম এই যে তার মানে কি, তুমি তোমার ফ্যামিলিয়ার জিনিসগুলোকে আনফ্যামিলিয়ার করছো, আবার সরি ডিফ্যামিলিয়ার করছো। আবার ডিফ্যামিলিয়ার জিনিসটাকে ফ্যামিলিয়ার করবে কি করে? ডিফ্যামিলিয়ার মানে যেটা জিনিসটা তোমার জানো না, ধরো চাইনিজরা কি নোংরা হয়, সাপ ব্যাঙ ইঁদুর খায়, না তোমাকে জানতে হুম হবে কেন খায়, তাদের কালচার এটা এলো কি করে। যখন তুমি তাদের কালচার জানবে, বুঝবে যে কেন তারা এই জিনিসটা খায়, যে কোন মানুষ কোন জিনিসটা খায় বা কোন জিনিসটা পরে, সেটা যদি আমরা জেনে যাই, তখন কিন্তু আমার সে আর দূরের থাকলো না, কাছের হয়ে গেল। তাহলে ফ্যামিলিয়ারাইজ দ্য ডিফ্যামিলিয়ার এন্ড ডিফ্যামিলিয়ারাইজ দ্য ফ্যামিলিয়ার, এই যে বিষয়টা, হুম হুম এইটা কিন্তু এই ইমাজিনেশনের মধ্যে পড়ছে। ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং হুইচ অফেন চ্যালেঞ্জেস দ্য কনভেনশনাল উইজডম। সোশিওলজিস্টদের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং থাকে, যে যে জিনিসটা সোজা, তারা সোজা জিনিসকে সোজাভাবে দেখে না, তারা সোজা জিনিসকে সবসময় বাঁকাভাবে দেখে। প্রশ্ন করতে শেখে, প্রশ্ন করতে চায়। এই যে প্রশ্ন করার যে টেন্ডেন্সি, এটাই কিন্তু একটা মানুষকে ক্রিটিক্যাল করে তোলে, এবং সে কনভেনশনাল যে জিনিস, যেটায় কিনা কোনো রকম র্যাশনালিটি নেই, যেটায় কোনো যুক্তি নেই, সেটাকে প্রশ্ন করতে শেখে। বুঝতে পারলাম কি বললাম? হ্যাঁ এইগুলো কিন্তু আমাদের মধ্যে এই সোশিওলজিক্যাল ইমাজিনেশনের দ্বারা আসছে। Finally, the sociological imagination enables us to grasp history and biography and the relation between the two within society. খুব সরলভাবে বিষয়টা শেষ করলো। বলো কেমন লাগলো ইমাজিনেশন? ভালো স্যার। প্রশ্নটা কি এসেছিল? একদম ডিরেক্ট এসেছিল। একটা মজার বিষয় বলে রাখি, এই প্রশ্নটা না সবার আগে বিসিএস এসেছিল, তারপরে ইউপিএসসি তে এসছে। সাধারণত এরকম হয় না।
ঠিক আছে, দ্য আচ্ছা। সোশিওলজিক্যাল ইমাজিনেশন enables us to grasp history and biography and the relationship between the two in a society. সি রাইট মিলস। তাহলে আমরা আশা করি এটা লিখতে পারবো 20 নম্বরের। ঠিক আছে, দেখো হ্যাঁ। বাদবাকি যে প্রশ্নগুলো এসছে সেইগুলো কোথা থেকে, দেখো হেডিং এই লেখা রয়েছে স্কোপ অফ দ্য সাবজেক্ট এন্ড কম্পারিজন উইথ আদার সোশ্যাল সায়েন্সেস। তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে স্যার স্কোপটা কেন পড়বো না, দেখো স্কোপ বলে একটা আলাদা প্রশ্ন আছে, কিন্তু তোমাদের স্কোপ থেকে আজ পর্যন্ত কখনো কোনো প্রশ্ন আসেনি, সে কারণে ওটা আমাদের মিসলেনিয়াসের খাতায় আমি ঢুকিয়ে দিয়েছি। ঠিক আছে, যে ফার্স্ট এ আমরা রেডি করব ইউপিএসসি নিজের যে সার্কেলটা তৈরি করেছে, এবং তুমি খুব ভালো করে জানো যে ইউপিএসসির যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো স্টাডি করেই আমরা তার ধারণা পাই। হুম 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 ঠিক হুম যেরকম পিএসসি ঠিক সেরকম ইউপিএসসি। তো প্রশ্নের যা প্রশ্নে আসেনি তার বাইরে যদি আমরা সেটাকে স্টাডি করতে যাই, কোথাও না কোথাও সেটা বোকামো হয়। তো সেই কারণে আপাতত আমরা ওই বোকামোটা করছি না, কিন্তু আমরা মিসলেনিয়াস পোর্শনে সেই বোকামোটা করবো। ওকে, হুম চলো হুম। একটু এগোই। তার মানে এখানে আর যা পড়ছে, এবার কম্প্যারিজন উইথ আদার সোশ্যাল সায়েন্সেস। এবার কম্প্যারিজন উইথ আদার সোশ্যাল সায়েন্সেসটা আছে একদম লাস্টে, মাঝে কমন সেন্স ঢুকে শুধু গেছে, কিন্তু আমরা আগে অ্যানথ্রোপোলজির সাথে আছে। হুম। না, রয়েছে রয়েছে সবকটার সাথেই রয়েছে। এই দেখো, আচ্ছা। এই দেখো ইকোনমিক্স, সাইকোলজি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, হিস্ট্রি। অ্যানথ্রোপোলজি। এইবার রিলেশন মানে কিন্তু শুধুমাত্র সম্পর্ক নয়, মানে সিমিলারিটি নয়। রিলেশন মানে কখনোই সিমিলারিটি নয় শুধু, রিলেশন মিনস সিমিলারিটি অ্যাজ ওয়েল অ্যাজ ডিসিমিলারিটি। ঠিক আছে, এটা কি জানতে? না। ঠিক আছে, যখনই রিলেশন জিজ্ঞাসা করবে তখন কিন্তু আমাদের শুধুমাত্র সিমিলারিটি লিখলে হবে না, আমাদের ডিসিমিলারিটিও লিখতে হবে, বা উল্টোটা, যে কোথাও না কোথাও যে প্রশ্নগুলো আসে সেখানে শুধুমাত্র ডিসিমিলারিটিটাই জানতে চায়, বরং আমরা যদি কিছু রিলেশন লিখে দিয়ে আসি তো সেটা ভালো, মানে সিমিলারিটি লিখে দিয়ে আসি। হুম। ও অ্যানথ্রোপস থেকে এসেছে, অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপস মানে হচ্ছে মানুষ। ঠিক আছে, তাহলে মানুষের স্যার যে বিজ্ঞান, হ্যাঁ কথা কাটছে। স্যার হ্যাঁ হ্যাঁ কেটে গেছিল। আচ্ছা, অ্যানথ্রোপস হুম। মানে হচ্ছে মানুষ। ঠিক আছে, তো সোশিয়াস মানে যদি হয় সোসাইটি, আর অ্যানথ্রোপস মানে মানুষ, তার মানে সমাজের বিজ্ঞান সোশিওলজি, মানুষের বিজ্ঞান অ্যানথ্রোপোলজি। ওকে, thus anthropology is the study of man, the science of man and his works and behavior. A number of universities, anthropology and sociology are administratively organized into one department. Basically, in India also and in West Bengal also, sociology emerged with anthropology. বা anthropology হাত ধরে sociology এসেছিল। sociology আলাদা কোনো ডিসিপ্লিন ছিল না। anthropology দ্বারা একই ডিপার্টমেন্টে খোলা হয়েছিল, পরে sociology একটা আলাদা উইং হিসাবে খোলা হয়। আমি এই হুম। ফরম্যাটে কেন দিয়েছি? আমার এই ফরম্যাটে দেওয়ার কারণ হচ্ছে, তোমাদের আসে হার্ডলি 10 নম্বর। ঠিক আছে, 10 থেকে 20, যেখানে 20 দেয় সেখানে অন্যান্য সাবজেক্টের সাথেও দিয়ে দেয়। ফর এক্সাম্পল ধরো একটা প্রশ্ন ধরি, যে কোনো একটা, ডিসকাস দ্য চেঞ্জিং ইকুয়েশনস অফ ডিসিপ্লিন অফ সোশিওলজি উইথ আদার সোশ্যাল সায়েন্সেস। এবার চেঞ্জিং ইকুয়েশন মানে অবশ্যই ডিফারেন্সের কথা জিজ্ঞাসা করছে, সিমিলারিটির কথা নয়। তাহলে এটা নাম্বার দিয়েছে 20, সাবজেক্ট তো এতগুলো, আমি 20 নম্বরের মধ্যে কি করে ঢোকাবো এতগুলো পয়েন্ট? সবার যদি 5টা করে পয়েন্ট হয়। হ্যাঁ এই হ্যাঁ কারণে হ্যাঁ। ওরকম ভাবে সেগমেন্ট করা খুব প্রয়োজনীয়তা ছিল। দেখো, হুম। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট সোশিওলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি 10 নম্বর। 10 নম্বর আমি কি দেবো? লেখা শুরু করার আগে শেষ হয়ে যাবে। তাহলে এই কারণে একদম ওইরকম স্ট্র্যাটিফাইড ওয়েতেই আমি দিয়েছি। এবার এইগুলো 10 নম্বরের সামান্য কোশ্চেন আসলে এরকম ভাবেই লিখতে হবে, এরকম ভাবে লেখাটাই ভালো হয়। আহ, এইভাবে না লিখে তুমি যদি চাও প্যারা করে লেখাটা, সেটা বেশি ভালো হয়। মানে আচ্ছা। প্যারা প্যারা করে, যে sociology on other hand anthropology, sociology uh, contrast to sociology, anthropology is like that, এরকম ভাবে লিখলে বেশি কিন্তু ভালো, মানে প্যারা প্যারা ও করে। মানে কিন্তু সেক্ষেত্রে কি টিচারের হচ্ছে যিনি দেখবেন, তো মানে লাইন মানে দুটোকে উনি কম্পারিজনটাই তো মেনলি দেখবেন, সেটা কি ওনার মানে হ্যাঁ, পড়তে বা খুঁজতে দেখো বেশি ট্রাবল হবে, বিষয়, নাকি এরকম লিখলে প্রেজেন্টেশনটা আরো বিউটিফুল হবে? দেখো বিষয়টা হচ্ছে যে প্রশ্ন এতগুলো আসে না, তাই এক একটার হ্যাঁ। এক এক রকম প্যাটার্ন জেনারেট হয়ে যায়। এক্সাম হুম হুম হলে তোমার তো এটা একমাত্র প্রশ্ন না, ধরো আরো অন্য কিছুরও
ডিফারেন্সেস চেয়েছে, তো তুমি যদি হুম। একটা এইভাবে দাও তাহলে আরেকটা তোমাকে ওইভাবে দিতে হবে। সেটাই বললাম যে হ্যাঁ 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 প্যাটার্ন হ্যাঁ। জেনারেট হতে থাকে। তো একটা নির্দিষ্ট প্যাটার্ন আমাদের থাকবে না, অনেকগুলো প্যাটার্ন থাকবে। বিসিএস এর কিছু ছেলে আছে জানো তো, এইবারে মেনের ২-৩ জন মতো আহ, এমন এমন উত্তর লিখছে, মানে ইউপিএসসি লেভেলের প্রায়। এত সুন্দর কন্টেন্ট, এত সুন্দর উত্তর লিখছে। এবং তারাই আলটিমেটলি আর কি, মানে তারা অলরেডি গ্রুপ সি তে চাকরি করছে, বিসিএস এর গ্রুপ সি তে রয়েছে সেই ২-৩ জনই। আচ্ছা। এবং সেই ২-৩ জনেরই উত্তর, মানে সোশিওলজির যে উত্তরগুলো লেখে খুব দারুণ লেখে। কেন বললাম, কারণ দেখো অনেকের চিন্তা ভাবনা থাকে কি যে একটা যখন ফিল্ডে আছি সেই ফিল্ডে থাকাকালীন আমি আরেকটা ফিল্ডের প্রিপারেশন নিতে পারবো না। হুম বাট হুম কোথাও না হুম কোথাও এরা সেই জিনিসগুলোকে ভুল প্রমাণিত করে দেয়, যে তারা তো করছে। আচ্ছা, এখানে না একটু নাম্বারিং এ ভুল আছে, ঠিক আছে? দেখো এটায় হ্যাঁ হ্যাঁ। ২-২, ৩-৪, হুম ৪-৫, হুম ৫-৬ সব এরকম ভাবে রয়েছে। আমরা জাস্ট জিস টুকু নিয়ে নেবো। সোশিওলজি ইজ দ্য স্টাডি অফ মডার্ন সিভিলাইজড অ্যান্ড কমপ্লেক্স সোসাইটিস। এটা আমরা পড়েছি, আমাদেরকে কোশ্চেনও এসেছে যে সোশিওলজি কি শুধুমাত্র মডার্ন সোসাইটিকেই স্টাডি করে, এবং যার আমাদের কাছে অনেক যুক্তি আছে যে ইয়েস, এটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে, ফ্রেঞ্চ রেভলিউশনের পরে মডার্ন সোসাইটির যে চেঞ্জ সেইগুলোর সাথে আগের সোসাইটির যে কন্ট্রাস্ট, সেটার ডিফারেন্সিয়েশন, সেটাকে স্টাডি করার জন্যই সোশিওলজি ইমার্জ করেছিল। এবং সোশিওলজি হচ্ছে যে এই যে মানুষের জীবনে যে সমস্যাগুলো তৈরি হলো, যে সমস্যাগুলো আগে ছিল না, সেটাকে স্টাডি করার জন্য সোশিওলজি তৈরি হলো। ঠিক আছে, ওই প্রশ্নের উত্তরটা তাহলে পাওয়া গেল যে সোশিওলজি কি বেসিক্যালি মডার্ন সোসাইটিকেই স্টাডি করে। এবার যদি আমি ডিফারেন্সে ঢুকি তাহলে হ্যাঁ, সোশিওলজি মডার্ন সিভিলাইজড কমপ্লেক্স সোসাইটিকে স্টাডি করে। অন্যদিকে অ্যানথ্রোপোলজি কনসার্নস উইথ অ্যান আনসিভিলাইজড অর প্রিমিটিভ অ্যান্ড নন লিটারেট সোসাইটিস। দেখবে মাঝে মাঝে এই ডিসকভারিতে দেখায় যে হচ্ছে একটা উপজাতিদের মধ্যে চলে গেল, ঠিক আছে, যে যে সমস্ত মানুষের গোষ্ঠী আকার থাকে তাদের মধ্যে চলে গেল, সেগুলো কিন্তু অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি। সোশিওলজি মানে হুম মডার্ন সোসাইটি, লিটারেট সোসাইটি, ইটিসি। এবার সোশিওলজি কি ইলিটারেট পিপলদের স্টাডি করে না, তা নয়, বাট অ্যানথ্রোপোলজিটা কোথাও যেন ওইটা একটু বেশি মন দেয়, সোশিওলজি এটা একটু বেশি মন দেয়। Sociology study the হুম institutions of marriage, family or processes such as change, social mobility. এটা দেখো কি স্টাডি করছে, সোশিওলজি স্টাডি দ্য ইনস্টিটিউশনস। আচ্ছা, ইনস্টিটিউশনের কোনো আইডিয়া আছে? বলে দিচ্ছি। উম, সাধারণত ইনস্টিটিউট মানে বোঝায় প্রতিষ্ঠান, যেটাকে আমরা বলতে পারি সেট অফ নর্মস অর সেট অফ রুলস। এই সেট অফ নর্মস গুলো সবসময় যে লিখিত আকারে থাকবে তা নয়। Example of such institutions are family, marriage, caste, polity, economy, education, bureaucracy. Why they are known as institutions? Because they have specific set of rules. Is there any kind of rules in family? Yes, obviously there are specific kind of rules. Maybe those rules are not written in nature, but there are invisible rules in family, and a family member must have to abide those norms. So family is an institutions. Okay. Sociologists study the institutions, marriage, family, or processes such as change, social mobility. তাহলে sociology কি করে? Institution কে study করে। কোন কোন institution? Like family, marriage, economy, polity, okay, হুম caste, religion, tribe, and processes. Which kind of processes? Like social change, social mobility. Social mobility আমাদের চ্যাপ্টারে আছে, আমরা আরো এলাবোরেট ওয়েতে পড়বো, এখন ছোট করে বলে দিচ্ছি। মোবিলিটি মানে হচ্ছে সোসাইটির একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে ইন্ডিভিজুয়ালের যে মুভমেন্ট, সেটাকে বলে মোবিলিটি, বেসড অন স্টেটাস, বেসড অন ক্লাস। তাহলে একটা মানুষের স্টেটাস যখন চেঞ্জ হচ্ছে একটা নির্দিষ্ট সোসাইটির একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আরেকটা নির্দিষ্ট পয়েন্টে। ফর এক্সাম্পল, একজন ছিল হচ্ছে ব্যাংকের, সরি, একজন ছিল হচ্ছে পোস্ট মাস্টার, ঠিক আছে, হুম হুম সে ব্যাংকের ম্যানেজার হয়ে গেল, মোবিলিটি, ঠিক আছে, আপওয়ার্ড। আবার একজনের, মানে এটাকে তুমি প্রমোশন কেন বলবো না, তার কারণ হচ্ছে যে তার শুধুমাত্র যে টাকা পয়সা বাড়লো তা না, তার স্ট্যাটাস বেড়ে গেল রাতারাতি, ঠিক আছে। এবার এটা হুম ইন্ট্রা জেনারেশনাল হয়, ইন্টার জেনারেশনাল হয়, মানে এই টোটাল প্রসেসটাকে যে স্টাডি করছে দ্যাট ইজ সোশিওলজি। ওকে। অ্যানথ্রোপোলজি স্টাডি হিউম্যান প্রিমিটিভ কালচারস। প্রিমিটিভ কালচারকে স্টাডি করছে। এবার মজার জায়গাগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো,
আমি কিন্তু অ্যানথ্রোপোলজির ফার্স্ট পয়েন্টেই পেয়ে গেছিলাম যে এরা আনসিভিলাইজড প্রিমিটিভ সোসাইটিকে স্টাডি করছে। আবার দ্বিতীয় পয়েন্টেও এটাই লিখছি যে এরা প্রিমিটিভ কালচারকে স্টাডি করে। তাই এইগুলোর পেছনে খুব বেশি সময় নষ্ট করতে বারণ করি, যে এগুলো একবার চোখ বুলিয়ে নাও, চোখ বন্ধ করে লিখে নাও, কাজ শেষ। কারণ পয়েন্টগুলো কোথাও না কোথাও এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। আবার এরপরে যেটা আসবে সোশিওলজির সাথে হিস্ট্রির পার্থক্য, একই পয়েন্ট থাকবে, জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে। আমাদের সুবিধাটা কি, যে কোথাও না কোথাও একটা পড়ে নিলেই আমরা সব কটা লিখে দিয়ে আসতে পারবো। Sociology studies small as well as large societies. Anthropology is usually concentrated on small societies. Sociology makes use of observation, interview. Those are research methodologies. Those are under research methodology. Those are tools the sociologists use to study society. Okay. And other method of techniques in its investigation, social survey, questionnaire. Anthropologists directly go and live in the communities they study. সরাসরি চলে যায়, সেখানে থাকে, ডিরেক্টলি অবজারভেশন করে, নোট নেয়, চলে আসে। Anthropologists directly go and live in the communities they study. They make use of direct observations and interviews. তার মানে রিসার্চ মেথোডোলজি গতভাবে, মানে কিভাবে তারা ডেটাটা কালেক্ট করবে, সেই অনুযায়ী ও পার্থক্য আছে। ওকে, এবার অ্যানথ্রোপোলজি যদি আমরা পড়ে নিই, তাহলে হিস্ট্রিটাও আমাদের সেমই লাগবে এবং সেটাও সোজা। Sociology is interested in the study of present with all their complexity. History deals with the past events of man. It is silent regarding the present. Sociology is relatively young social science. It has very short history of its own. Sociology বয়স কিন্তু 250 বছরেরও বেশি না, ঠিক আছে? কারণ দেখো ফ্রেঞ্চ রেভলিউশনের পরে 1839 এ 1837 এ অগাস্ট কোট সোশিয়োলজি টার্মটা ব্যবহার করলো। তাহলে 1837 এ যদি সে ইউজ করে এই টার্মটা, তাহলে এটা তো সবে 2021, কত বছর হচ্ছে? তো সোশিয়োলজি হচ্ছে রিলেটিভলি ইয়াং সায়েন্স। On the other hand, history is age-old social science. It has a long history of 2000 years or even more. Sociology is an analytical science. History is descriptive science. Sociology analysis করে, ঠিক আছে, cause, effect, reason এইসব খোঁজার চেষ্টা করে। History is just description দেয়। ওকে, Sociology is generalizing science. History is an individualizing science. Sociology generalize করার চেষ্টা করে। হিস্ট্রি দেখো ইন্ডিভিজুয়াল রাজাদের গল্প শোনায়, মানুষের গল্প শোনায় না। কিন্তু সোশিয়োলজি যেহেতু মানুষের গল্প শোনায়, মানুষ কেমন আছে, তাই তাকে জেনারেলাইজ করতে হয়। আর হিস্ট্রি যেহেতু রাজাদের গল্প বলে, তাই সে ইন্ডিভিজুয়ালাইজিং সায়েন্স। ওকে, Sociology and pol science. Sociology is the science of society. Political science is the science of state and government. খুব সোজা সোজা। Sociology studies all kind of societies, organized as well as unorganized. মানে organized society বিষয়েও যেমন গবেষণা করছে, unorganized society বিষয়েও গবেষণা করে। Political science studies only the politically organized societies. স্বাভাবিক, politically organized না হলে সেখানে তো pol science ঢুকতেই পারবে না। Sociology has a wider scope. পলিটিক্যাল সায়েন্স হ্যাজ ন্যারোয়ার ফিল্ড। কেন ন্যারো? কারণ এ শুধু পলিটিক্যাল অ্যাসপেক্টটাকেই স্টাডি করে। সোশিওলজি বড় কেন? কারণ এর কোনো অ্যাসপেক্টই নেই, সবকিছু স্টাডি করে। Sociology studies man as fundamentally a social animal. According to sociology man মানে মানুষ হলো হচ্ছে social animal, আর according to political science মানুষ হচ্ছে political animal. The approach of sociology is sociological. It follows its own methods in addition to the scientific methods in its investigation. Political science is a special societal science, social science, because it concentrates only on the human relationship which are political in character. তার মানে এরা human relationship based on political, সেটা পলিটিক্যাল মানে রাজনৈতিক কারণে যে সম্পর্ক গড়ে ওঠে, রাজনৈতিক যে প্রভাব, রাজনৈতিক যে কারণ, তার মানে সবকিছুতে দেখো রাজনৈতিক যে বিষয় থাকবে সেগুলোকে স্টাডি করছে। আর এরা অন্যদিকে কি, যে না, সোশিওলজি নিজের সমাজের মানুষের মধ্যে যে ইন্টারঅ্যাকশন, ইন্টার রিলেশনশিপ, সবটাই স্টাডি করছে। Finally, sociology is quite young. It is not even 2 centuries old. যেটা কিনা ইতিহাসে বললাম আমরা। Political science is an older science. Comparatively, it has centuries of history. Okay. হিস্ট্রি মানে ইতিহাস যতদিন ছিল তখন সেই ইতিহাসে সেই ইন্ডিভিজুয়ালাইজেশনের একটা পলিটিক্যাল সিস্টেমও ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, মানে আমি ওটাই বললাম যে একটা যদি মনে রাখা যায় তাহলে সবগুলো মনে রাখা যাবে। আচ্ছা, যার সাথে সোশিওলজির সম্পর্ক সবচেয়ে গাঢ়, একটা তো হচ্ছে অ্যানথ্রোপোলজি আর একটা হচ্ছে সাইকোলজি, ঠিক আছে? Difference between sociology and psychology. Psychology is the study of individual behavior and mental process. একটা জিনিস বলে রাখি, সোশিওলজি মানে হচ্ছে
সরি, আগে সাইকোলজি বলি। সাইকোলজি মানে হচ্ছে অ্যাট আ টাইম একটা ইন্ডিভিজুয়াল আরেকটা ইন্ডিভিজুয়ালকে স্টাডি করছে, দ্যাটস সাইকোলজি। সোশিয়োলজি মানে হচ্ছে অ্যাট আ টাইম একটা ইন্ডিভিজুয়াল একটা গ্রুপ অফ পিপলকে স্টাডি করছে, দ্যাট ইজ সোশিয়োলজি। তার মানে সোশিয়োলজি মানে হুম। ওয়ান টু ওয়ান, আর সাইকোলজি মানে ওয়ান টু ওয়ান, আর সোশিয়োলজি মানে ওয়ান টু গ্রুপ। ওকে, সোশিয়োলজি বাট স্টাডিজ সোশিওলজি সোসাইটি অ্যান্ড সোশিওলজি সোশিওলজি সাইকোলজিটা বেশি টাফ, কারণ সোশিওলজি অনেকজনের উম হ্যাঁ উপরে হ্যাঁ নজর হ্যাঁ রাখছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। যে গ্রুপকে যখন সে স্টাডি করছে সেটা অবশ্যই টাফ। তার মানে কি, সেই গ্রুপকে স্টাডি করার জন্য প্রত্যেকটা হিউম্যান বিং এর তাদের যে সাইকোলজি। আহ, হ্যাঁ এক্স্যাক্টলি, সাইকোলজি এবং অ্যাটিটিউড বা বিহেভিয়ার বা হুম। যেটাকে আমরা বাংলায় বলি আচরণ, সেটার বিষয়ে সন্ধান থাকতে হয়, কারণ নাহলে তুমি হ্যাঁ বুঝতে হ্যাঁ। পারবে না তো। ঠিক আছে। না। Sociology studies society and social groups. Psychology studies behavior of individual in society. Its focus of interest is individual and not the society as such. Sociology analysis social processes. Social processes গুলোর নাম আমরা পড়েছি অলরেডি, বা আরো অনেক social processes আছে, ঠিক আছে, লাইক assimilation, cooperation, conflict, social change, mobility সব। Psychology concerned with behavior of individuals, আবার সেই behavior। Sociology studies society ফ্রম সোশিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ। এটা স্পেলিংটা ভুল আছে, এটা ফর্ম লেখা রয়েছে, এটা ফ্রম হবে, ঠিক আছে। হুম। সোশিয়োলজি স্টাডিজ সোসাইটি ফ্রম সোশিওলজিক্যাল পয়েন্ট অফ ভিউ। Psychology studies the individual's behavior from the viewpoint of psychological factors involved. Okay. ইকোনমিক্স যত দেখো এগোচ্ছে ছোট হচ্ছে, কারণ পুরোনো গুলো মানে বাদ বাকি যেগুলো আমরা পড়লাম হিস্ট্রি অ্যানথ্রোপোলজি, সেগুলোরই অনেক পয়েন্ট আছে যেগুলো এদের মধ্যে আরামসে ঢুকিয়ে দেওয়া যায়। ঠিক আছে। হুম। Sociology studies all kind of social relationship. Economics deals with only those social relationships which are economic. এটা আবার অনেকটা পলিটিক্যাল সায়েন্সের সাথে রিলেটেড, মানে একই রকম এর ডিসিমিলারিটি গুলো। যে পল সায়েন্স যেমন শুধুমাত্র পলিটিক্যাল অ্যাসপেক্ট গুলো দেখতো, ইকোনমি শুধুমাত্র ইকোনমিক্স শুধুমাত্র ইকোনমিক্যাল অ্যাসপেক্ট গুলোই দেখবে। সোশিয়োলজি এখানে আমরা বলতে পারি যে সোসাইটি সোশিয়োলজি ইজ ওয়াইড। কেন সোশিয়োলজি ওয়াইড? কারণ সোশিয়োলজি হচ্ছে অনেক কিছু নিয়ে স্টাডি করে। ইকোনমি ন্যারো, কারণ ইকোনমি শুধুমাত্র ওই ইকোনমিক্যাল অ্যাসপেক্ট, the production, distribution, consumption এগুলো নিয়ে স্টাডি করবে। Sociology is a science of recent emergence. Economic has attained an advanced degree of maturity. এখানে তার মানে বয়সেরটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। Sociology is a হুম। science of recent emergence মানে সে সবে সবে তৈরি হয়েছে। আর এখানে ইকোনমিক্স has attained an advanced degree of maturity. Economics is a special science, sociology is a general science. অবশ্যই জেনারেল হতেই হবে। আর এটা কেন স্পেশাল সেটা জানো, কারণ স্পেসিফিক জিনিসপত্রই সে কিন্তু স্টাডি করছে। আচ্ছা, আমার কাছে যে সোশিয়োলজি ইকোনমিক্স বা সোশিয়োলজি সাইকোলজি হিস্ট্রি পল সায়েন্সের আর ডিফারেন্স নেই তা কিন্তু না, আমি দিইনি, কারণ আমি কোনো জিনিস আহ, সে দিয়ে মানে মাথা হ্যাং হুম। করাই না সাধারণত, যেই জিনিসটা আমি প্রয়োজন বোধ করি না। তো আমি প্রয়োজন বোধ হুম। করিনি, এই কারণে আমি সেই জিনিসগুলো আর চাপিয়ে দিইনি। আজকে আমরা যেটা শেষ আহ, করলাম সেটা হচ্ছে যে, হ্যাঁ বলো। ওই যে লাস্ট কোশ্চেনটা যেটা আছে যে সোশিওলজি আর অ্যানথ্রোপোলজির তুলনাটা, তো হুম হুম 10 নম্বরের কোশ্চেন তো পরীক্ষায় আসলে হুম মোটামুটি মানে যদি আমি এরকম আলাদা দুটো সাইড করেও লিখি বা প্যারা করে লিখি, মোটামুটি পাঁচ হুম, ছটা পয়েন্ট মানে 5-6টা পয়েন্ট দিলে কি না? যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। হুম। ঠিক আছে। মানে আচ্ছা, মার্কস বুঝে করতে হবে এই আর কি। মার্কস বুঝে করতে হবে। আর আমরা কি করব, এখন তো আমাদের পুরোপুরি বেসিক একটা ফেজ চলছে। আর হ্যাঁ। আমি সাধারণত তুমি কোন বোর্ডে ছিলে, কোন বোর্ডে পড়তে ওয়েস্ট বেঙ্গল বোর্ড। পড়াশোনা? ওয়েস্ট বেঙ্গল বোর্ড, আচ্ছা। সিবিএসসি বোর্ডের পড়ার একটা ধরন আছে, আমি সেইটা সাধারণত ফলো করি। কি হয়, ফার্স্টে টার্গেট থাকে যে পুরো বইটা একবার আমরা রিভিশন দিয়ে শেষ করে দেবো, ঠিক আছে। হুম। এনসিআরটি থাকে ওদের। শেষ করে দেওয়ার পর আবার রিপিটেশন চলে। এই যখন আবার রিপিট চলে তখন কিছু এক্সট্রা জিনিস অ্যাড হতে থাকে। তো এখন আমরা যে ফেজে রয়েছি সেক্ষেত্রেই যদি আমি সমস্ত জিনিস এক্সট্রা এক্সট্রা জিনিসগুলো অ্যাড করতে থাকি, যেমন তোমাদের যেমন থাকে, না কি না। এটা বলে যে বেসিক লেভেল, তার উপরে একটা স্ট্যান্ডার্ড। তো সেক্ষেত্রে বেসের ওপর সুপারস্ট্রাকচারটা আমি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে। আগে আমাদের হুম। বেস তৈরি হবে। যখন তুমি জানবে যে স্যার সোশিয়োলজি অ্যানথ্রোপোলজি এই এই পার্থক্যগুলো আছে, তখন আমি এক্সট্রা আরো 4টে 5টা তোমাকে অ্যাড করিয়ে দিতেই পারবো। ঠিক আছে, আমার মাথায় থাকে যে আমি কোথায় কতটা কতটা স্টাডি ম্যাটেরিয়াল দিয়েছি। ঠিক আছে। ওকে, আশা করি তাহলে আজকে শেষ করলাম স্কোপ অফ দ্য সাবজেক্ট এন্ড কম্পারিজন উইথ আদার সোশ্যাল সায়েন্সেস। আশা করব হুম। হুম। এই হুম। প্রশ্নগুলোর উত্তর তুমি পারবে। নেক্সট ডে, ঠিক আছে, আমরা সোশিয়োলজি এন্ড কমন সেন্স করে শেষ করে দেব।
যদি একটু লক্ষ্য করো আমাদের সিলেবাসটা, মানে আমি সরি রুটিনটা, দেখবে আমি কিন্তু এইভাবেই সাজিয়ে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, এইভাবে আছে। তার মানে তো আমার আহ, একটা পড়ানোর সো- আন্দাজ আছে যে কোন দিন কতটা শেষ হয় আর কি, এই হলো ব্যাপার। হ্যাঁ, বা কতদিন কতটা আমরা নিতে সোশিওলজি পারবো আর বা দিতে পারবো। হ্যাঁ। হুম সোশিওলজি আর কমন সেন্সটা শেষ হলেই পরীক্ষাটা নেবেন, তাই তো? না, সোশ্যালজি আর কমন সেন্স যে মুহূর্তে শেষ হচ্ছে, আজকে কি বার বলো? বৃহস্পতি। বৃহস্পতি। কালকে শুক্রবার শেষ হয়ে যাচ্ছে। তুমি তাহলে আমাকে রবিবার দিন, শনিবার রবি যেটা তোমার সুবিধা হবে, শনিবার রবি তুমি আমাকে আগে থেকে বলে দেবে, বাট রবিবার হলে বেশি ভালো হয়। রবিবার দিন তুমি হুম এক্সামটা দিয়ে দিচ্ছ। আচ্ছা, কত নম্বরের পরীক্ষা নেবেন, কটা কোশ্চেন দেবেন? আহ, মোটামুটি ধরে রাখো 50 নম্বর। আচ্ছা আচ্ছা। আর ঠিক আছে, এই পুরোটার 50 উপর নম্বর নেবেন, তো। এই পুরো? তো তিনটে হতে পারে, পাঁচটা হতে পারে। তিনটে প্রশ্ন নইলে আচ্ছা, পাঁচটা প্রশ্ন। এই হ্যাঁ, পুরোটার এই উপরে তো পুরোটার এই উপর 3 দিনে যেটা? যতটুকু এবিসি 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 50 নম্বরের আচ্ছা পরীক্ষা, পাঁচটা প্রশ্ন বা তিনটে প্রশ্ন। আচ্ছা। আর হচ্ছে তাহলে আমার কাছে শনিবারের মধ্যে বিষয়টা পড়ে রাখা পুরোটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রবিবার দিন দাও। একটা দিন মানে তুমি তো কালকে দিনটা ধরো পেয়েছো, ধরো আজকে দিনটা পাচ্ছো, ধরো আগামীকালটা পাবে, শনিবার পাচ্ছো, রবিবার শনিবারটা দিন পাবো, হ্যাঁ। অ্যাটলিস্ট রাত্রির 12টার আগে হলেও পরীক্ষা। আর ঠিক আছে। আম, আমি স্যার মানে প্রথমবার প্রথমবার এরকম দেবো তো পরীক্ষা, মানে মানে কোনো মানে আপনার কাছে, তো আমি আমার মতো করে হচ্ছে লিখবো। হ্যাঁ হ্যাঁ, আমি তারপরে তোমার আপনি তোমার মতোটাই, মানে আমার আমি তোমার মতোটাই এক্সপেক্ট করছি। হুম হুম আমি হুম তোমার মতোটাই এক্সপেক্ট করছি, যেটা আমি আগেও বলেছিলাম, যে তোমার মতো যদি না হয় তাহলে সেটা আমার জন্য সমস্যার। যে তোমারটা যদি হুম। গতানুগতিক কোনো রকম ইনস্টিটিউটের লেখা না হয়, না। সেটা আমার হুম জন্য সমস্যার। ঠিক আছে। হুম হুম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে। আজকের ওকে জন্য স্যার। এতটাই, আর মডার্ন টাইমসটা বাকিটা দেখে নিও। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। কোশ্চেনটা যেটা ছিল, হ্যাঁ বলো। বলছি দেখো,